সো এরকম ভাবে আপনারা ক্যালেন্ডার পাবেন। আমি যেহেতু শুক্র শনিবার ক্লাস নিব, এই সপ্তাহটা আমি 2টা ক্লাস নিচ্ছি। পরের উইকে 3-4টা নিতে পারি, এর একটা কারণ আমি একটু পরেই বলছি। কারণ আমরা ওয়েবসাইট ডেভেলপ করব, বেশ কিছু মাল্টিপল এরিয়ার ওয়েবসাইট, অ্যাফিলিয়েট সাইট প্লাস সাস বিজনেস, দেন র্যাঙ্ক এন্ড রেন্ট প্রজেক্টের জন্য মাল্টিপল সাইট ডেভেলপ করব। তো সেই সমস্ত সাইটের জন্য আমি যদি ধরেন উইকের গ্যাপ দেই, একটা প্রজেক্ট ডেভেলপ করতে 2 থেকে 3 দিন টাইম লেগে যায়। সো আমার যদি 2টা ক্লাসে শেষ না হয়, কোনো কোনো আমি এমন হতেই পারে যে একটা সপ্তাহে 3টা ক্লাস নিয়ে নিতে পারি। তো এটা আমি বলেই দিব, বাট অ্যাজ ইউজুয়াল আমাদের স্কেজুয়াল ক্লাস যেভাবে আছে ফ্রাইডে এবং স্যাটারডে, সেভাবেই অ্যাকচুয়ালি থাকবে। আপনারা জাস্ট ক্যালেন্ডার চেক দিলেই ক্যালেন্ডারে আপনারা পেয়ে যাবেন। আর আমাকে দেখেন কাউকে মানে অ্যাকসেপ্ট করতে হচ্ছে না, অটোমেটিক সবাই কিন্তু এখানে জয়েন করতে পারতেছে। আমি আপনাদের সবার ইমেলটা অ্যাকচুয়ালি এখানে ইনভাইটেশন দিয়ে রাখছি। কোশ্চেন ইজিলি মানে খুব সহজেই করতে পারবেন, মানে যখন ইচ্ছা তখনই করতে পারবেন। বাট সবার স্বার্থে যেটা সুবিধাটা হয় যে কোশ্চেন গুলো যদি একটু নোট নিয়ে রাখেন, আমি যখন লেকচারটা দিব কোশ্চেন গুলো যদি পরে করেন তাহলে মনে হয় বেটার সবার জন্য। কারণ অনেক সময় আমি একটা টপিক আলোচনা করতে গেলে অনেক বেশি ডিসকাশন হয়ে গেলে তখন সেই টপিকটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো এই জন্য যার যেরকম কোশ্চেন আছে, এবং অবশ্যই প্রতিদিন যে টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকেই ফোকাস থাকবেন, বাইরের টপিকে যাবেন না। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। একটা মাস মানে 12টা ক্লাস, 12টা থেকে সেটা 14টাও হতে পারে, ডিপেন্ড করছে আমি যে প্রজেক্টটা যখন ডেভেলপ করছি সেই প্রজেক্টটার 2 দিনে একটা সপ্তাহে শেষ হচ্ছে কিনা তার উপরে। সো যেটা বলছিলাম যে কোশ্চেন অবশ্যই করবেন, বাট শেষে করলে তাহলে বাকি সবার জন্য সুবিধা হয় আর কি। আর যদি ইমার্জেন্সি হয় তাহলে কোশ্চেন করতেই পারেন। কারো যদি নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে ইন্টারনেট প্রবলেম হতে পারে। বাট রেকর্ডিংটা আমাদের বঙ্গীয়র যে কোর্সটা, বঙ্গীয়র চ্যাপ্টার 7 যে কোর্সটার অ্যাক্সেস আপনাদেরকে দিছি, চ্যাপ্টার 7-এ অ্যাকচুয়ালি আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। সো আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের। তো আমরা শুরু করি। আমি প্রথমে একটু গাইডলাইন দিব অ্যাকচুয়ালি আমরা কোন জিনিসগুলো এখানে শিখবো, যেহেতু আমরা এআই শিখছি। এবং আমি বলছিলাম যে আপনাদের এআই শেখানোর জন্য আমি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিকে অ্যাকচুয়ালি ব্যবহার করব, কারণ একটা এক্সাম্পল তো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। বাট এখানে সবচেয়ে বেশি আমি ফোকাস করব হচ্ছে টেকনিক্যাল দিকটা। টেকনিক্যাল দিকটা বলতে বোঝাচ্ছি যে ওয়েবসাইটের কনসেপ্টের উপর বেস করে। সো ধরেন আপনারা হয়তো অনেকেই জানেন যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, আবার কেউ কেউ এখানে আসেন খুবই বিগিনার লেভেলের। আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডেভেলপ করব, পাশাপাশি আরো বেশ কিছু টেকনোলজি এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং ওগুলোতে এসইও প্লাস মার্কেটিং অ্যাক্টিভিটি খুব ভালো চলে। যেমন আপনার মানস্টেকের কিছু টেক আছে, সেক্ষেত্রে নেক্সট.জেএস 15 এই মুহূর্তে সবচেয়ে ভালো চলছে। সো আমরা ওয়েবসাইট গুলো নেক্সট.জেএস দিয়ে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারি। সো আমি জাস্ট একটু গাইডলাইনটা দেখাই দিই, তারপরে আমরা ডিটেলস যাব। আজকে থিওরিটিক্যাল ক্লাস এআই নিয়ে, কালকে ক্লডের থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল, এবং নেক্সট উইক অ্যাকচুয়ালি আমরা মাল্টিপল ওয়েবসাইট ডেভেলপ করবো। কি কি ওয়েবসাইট ডেভেলপ করবো সেটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং তাদের গ্রোথ এবং বিজনেস অপরচুনিটি কোথায় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। ওকে, আমি যেটা বলছিলাম যে আমরা চাচ্ছি একটা গাইডলাইন রোড ম্যাপ। তো আমি রোড ম্যাপটা আপনাদেরকে আগে দেখাই। দেখতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবেন, কোশ্চেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। সো আমাদের অ্যাকচুয়ালি মেইন টার্গেটটা এখানে কি? মেইন টার্গেটটা এখানে হচ্ছে এআই শেখা। সো লার্ন এআই, রাইট? এখন এই এআইটা শিখবে অ্যাকচুয়ালি কার উপর বেস করে? ডেফিনেটলি কোনো একটা টপিককে ফোকাস করে আমরা এআই শিখবো, রাইট? তো আমি এর আগে বলছিলাম যে হ্যাঁ, আমরা টপিক অবশ্যই এখানে ফোকাস করব, এবং সেই ফোকাসিংটা হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এর মধ্যে অনেকেই এখানে আছেন যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার নিয়ে কাজ করছেন, ক্যারিয়ারেই আছেন। এখন আমার যদি পার্সোনালি আপনি আমাকে জিজ্ঞেস করেন, দাদা আপনি এখন কোন সেক্টরকে বেশি ফোকাস করতেছেন, আমি এখন ডিজিটাল মার্কেটিং এর থেকে সবচেয়ে বেশি ফোকাস করতেছি হচ্ছে অ্যাকচুয়ালি মানে এআই টেকনিক্যাল পার্ট গুলো নিয়ে। টেকনিক্যাল পার্টের কনসেপ্টটা যদি বলি তাহলে ধরেন ডেফিনেটলি নিজস্ব প্রোডাক্ট বানানো,
ওয়েবসাইট, ওয়েব অ্যাপ, সেই টাইপের জিনিসগুলো। অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্ট সার্ভিস, যেটা অ্যাকচুয়ালি আমাদের আগেও ছিল, এখনো এআই ধরনের যে সার্ভিসগুলো হয়, যেটা অ্যাকচুয়ালি কামিং ডেজে আমি আপনাদেরকে দেখাবো সেই জিনিসগুলো। তো ডিজিটাল মার্কেটিং যখন আসি, তখন একটা জিনিস অ্যাকচুয়ালি আপনাদের খুব বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইট আমি কিন্তু যেটা বললাম যে মাল্টিপল ওয়েবসাইট আপনাদেরকে আমি দেখাবো। মাল্টিপল ওয়েবসাইট দেখার কারণটা কি, দেখেন আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা যে ফ্রিল্যান্সিং করেন না, অনেকেই জব করেন। তো ফ্রিল্যান্সিং এই মুহূর্তে কাজ পাওয়াটা অনেক কঠিন, বিশেষ করে নতুন যারা আছেন, নতুন প্রোফাইলের জন্য। তো সেক্ষেত্রে ওয়েবসাইট আপনার মাল্টিপল ইনকাম স্ট্রিম অ্যাকচুয়ালি ডেভেলপ করে দিতে পারে। সো কি কি ধরনের ইনকাম স্ট্রিম এখানে অ্যাকচুয়ালি মানে তৈরি হতে পারে, সেটার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। প্রথমে আসি সাস। আপনি চাইলে কিন্তু একটা সাস ডেভেলপ করে ফেলতে পারেন এআই দিয়ে। এই এআই দিয়ে ডেভেলপ করার প্রসেস হচ্ছে মানে পুরোটাই আমরা ক্লড দিয়ে ডেভেলপ করবো। এই মুহূর্তে ক্লড একমাত্র টুল যেটা সমস্ত পারপোজ ইউজ হচ্ছে। সো আপনাকে মাল্টিপল টুল অ্যাকচুয়ালি আর শেখার প্রয়োজন নাই এখানে। আপনার চ্যাট জিপিটিতে এক্সপার্ট হওয়ার দরকার নাই, আপনার পারপ্লেক্সিটিতে এক্সপার্ট হওয়ার দরকার নেই। একটা টুল যদি ভালো মতো শিখে ফেলেন, তাহলে এআই সেক্টরে আপনি ভালো করতে পারবেন। তবে আমরা যে কনসেপ্টটা শিখতেছি এখানে, সেটা হচ্ছে ইউজ কেসটা শিখছি। ইউজ কেস মানে হচ্ছে ধরেন একটা এআই টুল কিভাবে ডেভেলপ করে, সেটা এআই দিয়েই আমরা সেই ধরনের জিনিসগুলো শিখছি। এআই টুলকে ব্যবহার করে কিভাবে মার্কেটিং এ কাজ করানো হচ্ছে, আমরা সেই জিনিসগুলো শিখছি। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি অ্যাকচুয়ালি একটা এলএলএম মডেল ডেভেলপ করব, তাহলে ওই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কাজ করছি না, কারণ ওটা আলাদা একটা ইন্ডাস্ট্রি এবং ওটা পুরো টেকনিক্যাল এটা এরিয়া, যেখানে ডাটা সায়েন্সের নলেজ প্রয়োজন। আপনাকে পাইথন শিখতে হবে, আপনাকে মানে পাইথন রিলেটেড আরো বিভিন্ন টাইপের আরো ম্যাথমেটিক্স রয়েছে, অ্যালজেব্রা, ক্যালকুলাস, এগুলো শিখতে হবে। আমরা কিন্তু ওই দিকে যাচ্ছি না। আপনাদের মধ্যে আবার অনেকেই কিন্তু এই কনফিউশনও থাকতে পারে। আমরা ওয়েবসাইট ডেভেলপ করছি, কথা হচ্ছিল, তাহলে আমরা কি করলাম, সাস প্রোডাক্ট ডেভেলপ করব। আচ্ছা, সাসের এখানে সবচেয়ে বড় একটা কিন্তু প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। কারণ পেমেন্ট গেটওয়ে ছাড়া আমরা অ্যাকচুয়ালি কিভাবে পেমেন্ট নিব, কারেক্ট? সবার কিন্তু এখানে একটা কমন কোশ্চেন থেকে যায়। তো আপনি বাংলাদেশ থেকেও পেমেন্ট নিতে পারবেন স্ট্রাইপ ছাড়াও। মাল্টিপল ওয়ে আছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে, আমি সেই সমস্ত প্রসেস অ্যাকচুয়ালি লাইভ দেখাই দিব। শুধু বাংলাদেশের একটা বিজনেস আপনাকে ওপেন করে নিতে হবে। আপনি যে কোনো জেলায়, যে কোনো থানায়, গ্রামে, যেখান থেকে ইচ্ছা একটা বিজনেস ওপেন করে দেন ওই প্ল্যাটফর্মটা সরি ব্যবহার করে আপনি ইয়াটা করতে পারবেন। মেসেজ দিল, জাস্ট আমি আমরা পরে কথা বলছি। হ্যাঁ, আমি ক্লাসটা নিয়ে নিই। একটু হোয়াটসঅ্যাপটা দেখেন, কেউ কেউ হয়তো বলছে যে জয়েন করতে পারছে কিনা। যদি প্রবলেম হয় বলে দেন যে ইমেলটা চেক করতে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু SaaS প্রোডাক্ট ডেভেলপ করবো। এট দ্য সেম টাইম আমরা র্যাঙ্ক এন্ড রেইন প্রজেক্ট ডেভেলপ করবো। এগুলো খুব সিম্পল জিনিস, খুব ইজি। এই দিয়ে এগুলো করাটা অনেক ইজি। আপনার কাছে আমি বলছিলাম যে আপনাদেরকে এসইও এবং আর্টিকেল অটোমেশন এই জিনিসটা শেখাবো, এই 4টা ক্লাস। এইটা এইটা করলে অ্যাকচুয়ালি আপনার এই প্রসেসটা হয়ে যাচ্ছে। সো আপনার এই জিনিসটা এখানে কভার করতেছেন, রাইট? সো সাস প্রোডাক্ট আমরা ডেভেলপ করছি, র্যাঙ্ক এন্ড রেইন প্রোডাক্ট আমরা ডেভেলপ করবো এআই দিয়ে। এবং কি ধরনের এসইও ইউজ হবে সেটা আমি পরে বলছি। এখানে আমরা প্রোগ্রামেটিক এসইও ইউজ করবো। প্রোগ্রামেটিক এসইওর কনসেপ্ট আমি এসইও সেক্টরে যে বলবো, এবং তখন আপনাদের মধ্যে অনেকের কনফিউশন থাকবে যে দাদা এসইও তো ডেড। অ্যাকচুয়ালি এসইওর একটা নতুন আপডেট আসছে, আমরা এখন সেটা জিওতে কনভার্ট করে ফেলছি, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সেটাই ফোকাস করবো আলটিমেটলি ব্যাক এন্ড এসইও। আচ্ছা, ভালো কথা। তাহলে সাস প্রোডাক্ট ডেভেলপ করলাম, আমরা র্যাঙ্ক এন্ড রেইন ডেভেলপ করলাম। আমরা আর কি করতে পারি, আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট ডেভেলপ করবো। অ্যাফিলিয়েট ওয়েবসাইট। অ্যাফিলিয়েট সাইট অ্যাকচুয়ালি বলতে কি বোঝাচ্ছি, অ্যাফিলিয়েট সাইট মানে নর্মালি কন্টেন্ট বানায় অ্যাফিলিয়েট সাইট যেরকম হয় ট্রেডিশনাল, সেরকম না। মোস্টলি আমরা যেটা বানাবো, লিস্টিং ওয়েবসাইট গুলো বানাতে পারি। এবং লিস্টিং সাইট বলতে বোঝাচ্ছি, ধরেন আপনার একবারে 10,000 প্রোডাক্ট আমরা পাইথন দিয়ে টান দিলাম অ্যামাজন অথবা ওয়ালমার্ট থেকে, এবং সেই প্রোডাক্টগুলোর একটা লিস্টিং সাইট আমরা বানা ফেলতে পারবো।
এবং সেটা প্রোগ্রামেটিক এসইও এর মাধ্যমে আমরা এসইওটা করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। তার মানে আমরা অ্যাফিলিয়েট সাইট বানাচ্ছি, এটা আরেকটা আমাদের উদ্দেশ্য, রাইট? এছাড়া আমরা আরো যেটা করতে পারি, আমি একটা লিস্ট এখানে অ্যাকচুয়ালি রাখছি, পাশাপাশি এক্সাম্পল গুলো আপনাদের এখানে দেখালে হয়। যেমন বাংলাদেশ মার্কেটে আপনারা এইটা খেয়াল করছেন কিনা, এই টাইপের সাইট গুলো খুব ভালো চলে। এই যে মোবাইল ডিভাইস প্রাইস, হ্যাঁ, তার মানে ওয়ান কাইন্ড অফ, এটাকে ব্লগ বলা যেতে পারে না, এটাকে ব্লগ বলাটা অ্যাকচুয়ালি ভুল হবে। আপনার প্রোডাক্ট লিস্টিং ওয়েবসাইট যেখানে অ্যাকচুয়ালি অ্যাড রেভিনিউ দিয়ে আর্নিংটা হচ্ছে, এবং জাস্ট আমরা পাইথন স্ক্রিপ্ট বানাবো, সেই পাইথন স্ক্রিপ্ট দিয়ে এই ধরনের ধরেন মানে জিএসএম এরেনা অথবা এই টাইপের সাইট থেকে আমরা প্রোডাক্ট ইনফরমেশন ডাউনলোড করব, এবং এই এই ধরনের আমরা এটা বলতে পারি কি যে ব্লগ অথবা প্রোডাক্ট বেস ব্লগ এরকম বলতে পারি, সাথে আমরা এখানে অ্যাডসেন্স ফোকাস করব। সো দেখেন, আমরা যখন ওয়েবসাইটের কথা বলছি তখন আমাদের ওয়েবসাইট টেকনোলজিটা শেখা হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস আপনারা র্যাঙ্ক এন্ড রেট ইউজ করতে পারেন অথবা অন্য কিছু করতে পারেন, কিন্তু আমরা এই সমস্ত প্রোডাক্টে মোস্টলি নেক্সট.জেএস ব্যবহার করব, তাহলে আপনাকে হায়ার টেকনোলজি জানা হয়ে যাবে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে দাদা আমরা তো অ্যাকচুয়ালি কোডিং জানি না, তাহলে কি আমরা এই ধরনের ওয়েবসাইট বানাতে পারবো কিনা? আবার এই ধরনের ওয়েবসাইট হয়তো আমরা এখন বানালাম, তাহলে পরবর্তীতে কি আমরা কোনো প্রবলেম হলে সেটা সলিউশন করতে পারবো কিনা? দেখেন, এখন সবকিছু শুধু হচ্ছে প্রসেস। আপনি যদি প্রসেস জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি নিজে অ্যাকচুয়ালি পুরো ইন্ডাস্ট্রি রুল করতে পারবেন। সিম্পল হিসাব, আপনি যদি প্রসেস না বোঝেন তাহলে আপনি রুল করতে পারবেন না। সো আপনি নিজে বানাচ্ছেন, নিজে ডিপ্লয় করছেন, এবং সিকিউরিটি থেকে শুরু করে আপনার সার্ভিস, আপনি সমস্ত কিছু নিজেই হ্যান্ডেল করতে পারবেন, বাট আপনাকে ভালো করে শিখতে হবে। এবং সেই শেখাটা কি, আমি যেটা বললাম, আমি অনেকগুলো টুল আপনাদের শেখাবো না, আমি একটা টুল অনেক ভালো মতো শেখাবো, এবং সেটা হচ্ছে ক্লড এআই। এই ক্লড যদি শিখতে পারেন, এই ক্লড আপনাকে মার্কেটিং এ হেল্প করবে, ডেভেলপমেন্টে হেল্প করবে, অটোমেশনে হেল্প করবে, এভরিথিং মানে সবকিছুর থেকে চিন্তা যদি করি, তাহলে এই একটা টুল শিখলে আপনার হয়ে যাচ্ছে, আপনার অ্যাকচুয়ালি আর কোনো টুল শেখার প্রয়োজন নাই। ওকে, সো আমরা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য এই প্রজেক্টগুলো বানাতে পারি, এবং এই প্রজেক্টগুলো আমরা মানে ধরেন 5টা সাইট বানালাম, এবং যেটা লাইভ হবে আমরা সেগুলো রান করে দিলাম, এবং আমাদের এখানে যে মেইন টার্গেটটা থাকবে সেটা হচ্ছে প্রোগ্রামেটিক এসইও আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ওকে, প্রোগ্রামেটিক এসইও ইমপ্লিমেন্ট করলে যে সুবিধাটা হবে, আপনাকে এসইও নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করব তখনই এটার প্রোগ্রামিং এসইও ইমপ্লিমেন্ট করব, এবং শুধু তাই নয়, মানে নর্মালি শুধু ফ্রন্ট এন্ড ওয়েবসাইট না, ব্যাক এন্ড ওয়েবসাইট, যাতে সেটা আমরা পরবর্তীতে ডেফিনেটলি এডিট করতে পারি, ফার্দার চেঞ্জেস করতে পারি, টেকনিক্যাল এসইও সমস্ত কিছু অ্যাকচুয়ালি ম্যানেজ করা যায়, সেই সমস্ত প্রসেস আপনাদের শিখাই দিব। সো এখন আমরা তাহলে চলে গেলাম কোথায়, আমরা প্রথম যে জায়গাগুলো আপনাদের অলরেডি বলছি যে আমি এআই এর বেসিকটা জানবো, এরপরে আমরা এসইও জানবো, আর্টিকেল ক্রিয়েশন, ওই এসইও আর্টিকেল ক্রিয়েশন একসাথে হয়ে যাবে, ওয়েবসাইট যাবো, এবং এই ওয়েবসাইট এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একসাথে হয়ে যাচ্ছে। ওকে, তো 6-7টা ক্লাস আপনার এই জায়গাটাতেই চলে যাবে, এবং এইটা যখন আপনি শিখে ফেলবেন, আপনি যখন ভালো করে টেকনোলজি শিখে ফেলবেন, তখন আপনার অন্য সেক্টর গুলো আপনার জন্য অনেক ইজি ম্যানেজ করা হয়ে যাবে। তখন ডিজিটাল মার্কেটিং যে সেক্টর নিয়ে আপনি কথা বলেন না কেন, আপনার জন্য ম্যানেজ করাটা অনেক ইজি হয়ে যাবে। সো এবার আসি ডিজিটাল মার্কেটিং, কারেক্ট? সো যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন অথবা ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান কিন্তু এআইটা শিখতে হবে, তাহলে আমি যে এরিয়াগুলো নিয়ে ফোকাস করব, অলরেডি বললাম যে এসইও, এইটা আপনারা এখানে শিখে ফেলবেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রোগ্রামেটিক এসইও, বেসিক এসইওটা তেমন কিছু না, খুব সিম্পল। আমি বেসিক জিনিসগুলো শিখাই দিব, যারা নতুন আছেন, অনেকেই হয়তো এখানে নতুন আছেন, তাদের জন্য আমি বেসিকটা শিখাই দিব, টেনশনের কিছু নাই। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি আমার গেল হচ্ছে এসইওর কথা। এখন এসইওর পরে আমরা যাব হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন যখন আমরা এসইওর কথা বলছি, এসইও হচ্ছে একটা স্ট্র্যাটেজি, কারেক্ট? সোশ্যাল মিডিয়া একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির জন্য আলটিমেটলি কি প্রয়োজন হয়? কন্টেন্ট। তার মানে আমরা মেইনলি কন্টেন্ট নিয়ে কাজ করব এই জায়গাতে। এখন কন্টেন্ট, কি ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালি এখানে ডেভেলপ হয়? ইমেজ, ভিডিও, দেন অডিও, ভয়েস ওভার, মানে স্টোরি, কপিরাইটিং, এই সমস্ত জায়গাগুলো আমাদের এখানে কাজ করতে হবে। এখানে মাল্টিপল টুল আমরা ব্যবহার করব, এবং যেগুলো লেটেস্ট টেকনোলজি রয়েছে সেই সমস্ত টেকনোলজি ব্যবহার করব। অবশ্যই ক্লড এআই কে সবচেয়ে বেশি লেভারেজ দিব, কারণ এই একটা টুলই আমরা ভালো করে শিখবো।
এবং এই ক্ষেত্রে আমরা ক্লডের মাল্টিপল ফিচার এখন চলে আসছে, যেমন ক্লড স্কিল, এরপর বিভিন্ন টাইপের টুলের সাথে এমসিপি সার্ভার এবং পুরো অটোমেশন আপনারা এখানে শিখবেন। আর এখন অটোমেশনের জন্য আপনাকে এআই এজেন্ট বানাতে হবে, কারণ ধরেন আমি বললাম যে আমার লিঙ্কডইনে প্রতিদিন একটা করে পোস্ট যাবে, কিন্তু রিসেন্ট টপিক গুলো অ্যানালাইসিস করবে এআই এজেন্ট, সে পোস্ট বানাবে এআই এজেন্ট, এবং সেটা পাবলিশ করবে এআই এজেন্ট। তার মানে 3-4টা স্টেপ, এবং সেই 3-4টা স্টেপ আমরা এটা কয়েকভাবে করতে পারি। সেটা ম্যানুয়ালি করা যায়, অথবা কাস্টম বেস আপনার তৈরি করা যায়। এখানে আপনার এআই এজেন্ট তৈরি করা যায়। আমি কথা বলছি এআই এজেন্ট নিয়ে। এখন এআই এজেন্ট কাস্টম যদি ডেভেলপ করতে চাই তাহলে আপনি খুব ভালো, বিশেষ করে ল্যাংচেন অথবা ল্যাংগ্রাবে, তাহলে আপনাদের পাইথনে অনেক ভালো এক্সপার্ট হতে হবে, কিন্তু সেই দিকে আমি যাচ্ছি না। আমি নো কোড টুলে আপনাদেরকে শিখাই দিব, সেটা হচ্ছে N8N নামে একটা টুল আছে। এখানে দুইটা টুল মার্কেটে খুব ভালো আরো আছে, make.com আর একটা N8N। তো দুইটা অ্যাকচুয়ালি শেখার প্রয়োজন হয় না, আপনার একটা টুল শিখলেই মোর দেন এনাফ, আপনার অন্য কোনো টুল আসলে শেখার প্রয়োজন নয়। তাহলে এই N8N দিয়ে অ্যাকচুয়ালি আমরা পুরো ফ্লোটা মানে অটোমেট করতে পারি। সো আপনার ওয়েবসাইট রেডি, সেই ওয়েবসাইটে কন্টেন্ট যদি পাবলিশ করতে চাই, মানে রেগুলার আপডেট করতে চাই, তাহলে N8N হেল্প করবে। এটা এআই এজেন্ট বানাতে হেল্প করবে। ওকে, সো এটাকে আমরা বলছি নো কোড, আবার এটাকে লো কোডও বলা হচ্ছে। এবং এটার একটা রেকর্ডেড কোর্স অলরেডি আপনাদের সাথে অ্যাড করা হয়েছে, শেয়ার করা হয়েছে। আপনারা যদি বঙ্গীয়র যে কোর্সটা, সেই কোর্সটা চেক দেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি রেকর্ডেড অলমোস্ট 40-50টার মতো ভিডিও অ্যাড করছি। এটার বেসিকটা শিখে নেন, ফাউন্ডেশনটা শিখে নেন। আমরা যখন লাইভ দেখাবো তখন আমি প্রসেসটা দেখাবো যে এটা কিভাবে পারফর্ম করে, কিভাবে পুরো অটোমেশন গুলো সাজাতে হয়। ওকে, সো দেখেন আমরা ওয়েবসাইট বানায় ফেললাম। আমরা মার্কেটিং এর জন্য এই কয়েকটা সেক্টর চুজ করলাম। এট দ্য সেম টাইম আমরা আরেকটা জিনিস না করলে নয়, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। এবং অ্যাডভার্টাইজিং এর জন্য আমরা ফেসবুক অ্যাড অ্যাকচুয়ালি, মানে অথবা মেটা অ্যাডস বলি, ফেসবুক অ্যাড বলাটা উচিত হবে না, মেটা অ্যাডস, এইটা আমরা পুরোটাই ক্লড দিয়ে করতে পারবো। খুব সিম্পল, এগুলো খুব ইজি। এরপর গুগল অ্যাডস, এটাও করা যাবে। এবং এই দুইটা জিনিস আমি যখন দেখাবো, অন্যান্য প্ল্যাটফর্ম গুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, কারণ প্রসেস গুলো একই রকম। আর শুধু তাই নয়, আমরা যখন এই সমস্ত কিছু করছি তখন সবকিছুই ডাটা অ্যানালাইসিস হবে, এবং সেটাও ক্লড এআই দিয়ে কিভাবে হবে, পুরো প্রসেসটা আমরা শিখবো। সো আজকে শুধু বেসিক এআই এর কনসেপ্ট গুলো শিখবো, কারণ অনেকেই নতুন আছেন। আমাদের এখানে অনেক পুরাতন স্টুডেন্ট আছেন যারা আগে এআই কোর্স করছেন, হয়তো তাদের বেসিক ক্লিয়ার আছে, কিন্তু নতুন স্টুডেন্টদের সাথে আমাকে শেখাতে হচ্ছে, আমরা বেসিক লেভেলে যাব। আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি, অ্যাফিলিয়েট সাইট, এটা বলছিলাম। আপনারা চাইলে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যদি আপওয়ার্ক ফলো করেন তাহলে দেখবেন যে ভাইব কোডার, আমরা কি অ্যাকচুয়ালি ভাইব কোডিং করব না, ভাইব কোডিং এর কনসেপ্টটা খুবই সিম্পল। আমরা অ্যাকচুয়ালি এজেন্টিক কোডিং করব। এজেন্টিক কোডিং এর কনসেপ্টটা হচ্ছে আপনি কোড কিছুটা বোঝার চেষ্টা করবেন, চেঞ্জেস গুলো দেখার চেষ্টা করবেন, একটা ফ্লো থাকবে। এবং আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় স্প্রিন্ট। স্প্রিন্টের কনসেপ্ট অনুযায়ী আমরা কাজ ভাগ করে নিব। সো ধরেন আমি একটা র্যাঙ্ক এন্ড রেটেড ওয়েবসাইট বানাবো, অথবা একটা সাস প্রোডাক্ট বানাবো। সেই প্রোডাক্টের জন্য যদি আমার 10টা স্টেপ হয়, সেই 10টা স্টেপকে আমি ধরেন আরো 50টা স্প্রিন্টে ভাগ করব। ভাইব কোডিং আর এজেন্টিক কোডিং এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। আমি কনসেপ্ট একটু বুঝাই দিই, এটা অনেকের কনফিউশন থাকবে। আমরা অ্যাকচুয়ালি ভাইব কোডিং যাব না। ভাইব কোডিং একদম ধরেন বাচ্চাদের খেলা, আমরা বাচ্চাদের কোনো জিনিস এখানে দেখছি না। আমরা একদম পুরো রিয়াল বিজনেস, রিয়াল মানে এই ধরনের ইয়াগুলো করছি। ওকে, সো ভাইব কোডিং মানে হচ্ছে ধরেন একটা টুল লাভেবল অথবা রেপ্লিট, এই সমস্ত টুল দিয়ে আমরা ধরেন ল্যান্ডিং পেজ বানাচ্ছি, ডিজাইন করছি, হ্যাঁ, অথবা লাভেবল, হ্যাঁ, অথবা বোল্ড, হ্যাঁ, এরকম মাল্টিপল টুল মার্কেটে অ্যাকচুয়ালি আছে, যারা ফুল প্রজেক্ট বানায় দিচ্ছে, কিন্তু সেই প্রজেক্টটার ধরেন সমস্ত কিছু সেগমেন্টেড না, প্ল্যানিং করা নাই। কিন্তু আমরা কি করছি, আমরা অ্যাকচুয়ালি এজেন্টিক কোডিং পুরো সময় জুড়েই করবো। এজেন্টিক কোডিং এর অ্যাকচুয়ালি মেইন কনসেপ্টটাই হচ্ছে যে আমরা এখানে পুরা কোড অ্যাকচুয়ালি বুঝবো। এবং আপনারা কোড পারেন না, আমি নিজেও কোড এতটা এক্সপার্ট না, বাট কি হয় এখন যে এআই দিয়ে সবকিছু হচ্ছে, এই জন্য আমরা স্প্রিন্ট আকারে কাজ অ্যাকচুয়ালি
সেগমেন্ট করে নিব, মানে ধরেন ছোট ছোট স্টেপে ভাগ করে নিব এবং সেইগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, তাহলে আপনার ফাইল সিস্টেম গুলো অ্যাকচুয়ালি ঠিক থাকবে। ওকে, সো এটাই বললাম যে আপনি চাইলে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। যদি আপনি আপওয়ার্কে যান দেখবেন যে ভাইব কোডার অথবা এজেন্টিক কোডাররা তারা ওয়েবসাইট বানায় ধরেন $50 আওয়ারলি রেটে কাজ করছে। সো আপনার ওয়েবসাইট ডেভেলপার হওয়ার কোনো দরকার নাই, বাট আপনি যদি এআই টুল ভালো মতো শিখতে পারেন, এই যে ক্লড, আমি ক্লডের কোড দেখাতে পারি, ক্লড কোড যেটা সিএলআই দিয়ে করা হয়, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিএস কোড দিয়ে করতে পারি। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি ভিএস কোড দিয়ে অ্যাকচুয়ালি ম্যানেজ করি। ওকে, সো আমি আপনাদের হয়তো কনসেপ্টটা বুঝতে পারছি, আমাদের প্ল্যানিংটা বুঝতে পারছি, বাট আপনাদের অনেকে কোশ্চেন থাকবে, আমি কিছু কোশ্চেন নিব, আমাকে একটু বলবেন যে আপনারা কোন জায়গাটাতে বুঝতে পারেননি, আমাদের রোড ম্যাপটা আপনারা আসলে বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। কারো কোশ্চেন থাকলে একটু বলেন। কারো কি কোশ্চেন আছে? আমি কি কন্টিনিউ করব? কোশ্চেন না থাকলে কন্টিনিউ করব। কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন স্যার। ওকে, দাদা মাত্র জয়েন করলাম, মানে ক্লাস কি 8:30-এ শুরু হয়েছে? ক্লাস 8:30-এ শুরু হয়েছে, আমি রেকর্ড রাখছি, রেকর্ডটা পরে দেখে নিই। হ্যাঁ, আমি তেমন Okay, খুব একটা কিছু কথা বলিনি, শুধু রোড ম্যাপটা নিয়ে কথা বলছি যে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো আমরা ফোকাস করবো কোর্সে, এবং পুরোটাই অটোমেশন বেস। আর ঠিক আছে। যেটা বলছিলাম অপরচুনিটি গুলো, যে আমরা ধরেন একটা SaaS প্রোডাক্ট তৈরি করতে পারি, এবং এই যে SaaS প্রোডাক্টের একটা কনসেপ্ট দেখেন, এই সাইটটা ন্যানো বানানা এআই, এটা এআই মানে ইমেজ জেনারেট করছে। আলটিমেটলি এই ধরনের সাইট গুলো দেখেন, এগুলো সব প্রোগ্রামেটিক এসইও এর মাধ্যমে করছে, এবং দেখেন এই যে সমস্ত পেজ গুলো দেখতে একই রকম। হ্যাঁ, এগুলো প্রোগ্রামেটিক এসইও কনসেপ্ট, এবং ট্রাফিক দেখেন অনেক ট্রাফিক। এখন এরা কিভাবে ইনকাম করে? এরা হচ্ছে দেখেন 300K ট্রাফিক, মানে 3 লাখ ট্রাফিক। এরা কিভাবে ইনকাম করে? এদের ইনকামের বড় একটা সোর্স হচ্ছে এরা সাবস্ক্রিপশন সেল করছে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে দাদা এরা অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন সেল আদৌ কি করতে পারছে কিনা, কারণ যদি গুগল ফ্লো আমাদেরকে ইমেজ জেনারেট করতে দেয়, তাহলে মানুষ কেন ন্যানো বানানা এখান থেকে ইমেজ তৈরি করবে? কোশ্চেন ভ্যালিড। তো এই জন্য আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন যে এখন অনেকেই চায় অ্যাফিলিয়েট মার্কেটিং করতে, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং যদি ব্লগিং ফরম্যাটে করতে হয়, তাহলে গুগল সেটাকে র্যাঙ্ক দিতে চায় না। কিন্তু আপনি যদি একটা রিয়াল সাস বিজনেস করেন, অথবা আমি সাস বলছি না, যে কোনো প্রোডাক্টের একটা রিয়াল প্রোডাক্ট বিজনেস ওয়েবসাইট বানান, কিন্তু আপনি যখন আর্টিকেল গুলো পেজ তৈরি করছেন, সেই পেজ গুলোর বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্টের প্রমোশন করতে পারেন। সো আমি জানি না এখানে আছে কিনা, এটা জাস্ট আমি কনসেপ্টটা বললাম, বাট আমি পরবর্তীতে এটার প্র্যাকটিক্যাল দেখাবো। আমি যে মেথডটা আপনাকে বললাম, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব এরকম সাইট ডেভেলপ করে, কিন্তু গুগল বুঝতে পারবে না যে এটা অ্যাফিলিয়েট সাইট। আলটিমেটলি এটা জাস্ট গুগলকে চোখে ধুলো দিয়ে বোঝানো যে হ্যাঁ এটা একটা সাস বিজনেস, কারণ সাস বিজনেস র্যাঙ্ক দিবে, কিন্তু অ্যাফিলিয়েট সাইটকে র্যাঙ্ক দিতে দিতে চায় না আসলে। ওকে, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বললাম, এবং অলরেডি সাইটটা দেখে বুঝতে পারছেন। এখন এই ধরনের সাইট যদি আরো পেতে চান, তাহলে আপনি এসিএম রাশে যেতে পারেন। কারেক্ট, এসিএম রাশের টুল, এটা একটা এসইও টুল, যারা জানেন না। তো এই ধরনের টুলগুলো আপনারা খুব অল্প টাকায় পেয়ে যাবেন। যেমন এই টুলটা নক্স টুল, বাংলাদেশ মার্কেটে অনেকেই আপনার এই ধরনের গ্রুপ বাই টুল সেল করে থাকে। তো এটা মাত্র ধরেন 150 টাকা অথবা 200 টাকা পেয়ে যাবেন আপনারা। সো আমি এখানে ইয়েটা দিয়ে দিলাম, সাইটটা দিলাম। আমরা দেখেন এখান থেকে রিলেভেন্ট সাইট পেয়ে যাবো। সো আপনি যদি মনে হয় যে আপনি আরো রিলেভেন্ট সাইট দেখবেন, তাদের ফিচার দেখবেন, এটা আমরা যখন প্রোডাক্ট অ্যানালাইসিস করব, যখন সার্চ প্রোডাক্ট বানানোর আগে, তখন আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। জাস্ট একটু আইডিয়া দেখাচ্ছি যে হ্যাঁ দেখেন সাইটটার অপরচুনিটি দেখেন, যে 28K অর্গানিক ট্রাফিক। এখন এই অর্গানিক ট্রাফিক কি সে অ্যাকচুয়ালি সেলসে কনভার্ট করতে পারে কিনা সেটা তো আমি জানি না। প্রোডাক্ট যেহেতু বানাইছে ডেফিনেটলি করতে পারে, কিন্তু আমার কাছে আরেকটা আইডিয়া আছে যে আমি প্রোডাক্ট ডেভেলপ করছি, এট দ্য সেম টাইম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের জন্য আমরা এখান থেকে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারি, যেমন প্রম লিস্ট সেল করতে পারি, এটা ডিজিটাল প্রোডাক্ট। আবার ধরেন এখান থেকে আমরা অ্যাফিলিয়েট সেল করতে পারি, যে আমি বিভিন্ন টুলের এখানে ব্লগিং করলাম, এবং যেহেতু এটা
একটা রিয়েল বিজনেস গুগল অ্যাকচুয়ালি টুল রিভিউকে করবে, র্যাঙ্ক দিবে, এবং সেখান থেকে আমার সেল হলে অ্যাকচুয়ালি একটা কমিশন থাকবে। সো এটা একটা স্ট্র্যাটেজি, জাস্ট আমি এইভাবে আমি বললাম আপনাকে। আচ্ছা, এই যে দেখেন এখানে মাল্টিপল সাইট, মানে সিমিলার টাইপের সাইট গুলোর লিস্ট আমাদের সামনে চলে আসছে, এবং এদের বেশ অনেক কিওয়ার্ডই কিন্তু র্যাঙ্ক পাচ্ছে, রাইট? সো এটা একটা স্ট্র্যাটেজি, আমরা এই ধরনের সাইট বানাতে পারি। আরেকটা হচ্ছে লিস্টিং সাইট। এই যে একটা সাইট findthisbase.com, এটা অ্যামাজন অ্যাফিলিয়েট করে। এরা অ্যামাজন অ্যাফিলিয়েটের প্রোডাক্ট লিস্টিং করে, এবং এটা খুব সিম্পল স্টেপ। ধরেন আমি একটা প্রোডাক্ট বের করি, এবং এই ধরনের মানে প্রোডাক্ট লিস্টিং বানানো খুব ইজি বর্তমান সময় এআই দিয়ে। এগুলো ব্লক কন্টেন্ট তো দেওয়া যাবেই, দিতেই পারবেন, কোনো অসুবিধা নেই। আমি একটা জাস্ট প্রোডাক্ট বের করি। সো এটা দেখেন একটা প্রোডাক্ট, হাউ টু রিডিজাইন এ রুম, সরি এটা একটা প্রোডাক্ট। সো আমি এই প্রোডাক্টটা নিলাম, এবং এই সাইটের স্ট্যাটিস্টিক্সটাও একটু দেখি আমরা এখান থেকে। মানে কয়েকটা সাইট বের করে রাখছি, এখানে একটা আছে, এখানে একটা আছে পিসি পার্ট পিকার। এগুলো খুব সিম্পল, বাট এটা এটা যদিও একটু মানে কম্পারিজন ফরম্যাটে করা। এটা এটা একটু আবার এটা টাফ না, সহজ অ্যাকচুয়ালি। প্রোডাক্টের ডিসক্রিপশন দিছে, এবং নিচে অ্যাকচুয়ালি মানে একটা টেবিল বসায় দেয়, জাস্ট এইভাবে জিনিসটা চলে। এটা যদিও ইউজার রিভিউ টাকা আসতেছে, যেমন এই প্রোডাক্টটা যদি দেখেন, সিম্পল, এবং দেখেন রিলেভেন্ট প্রোডাক্টের নিচে দিয়েছে, লিস্ট দিয়ে দিছে। সো একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের হালকা ডিটেলস, দেন নিচে রিলেটেড প্রোডাক্টের লিস্ট এবং বাই নাও। সো দেখেন লিস্টিং সাইট, এবং দেখেন ট্রাফিক, কি পরিমাণ ট্রাফিক, আপনি এখান থেকে দেখলেই বুঝবেন। এটা দেখা যাচ্ছে না, তারপর আমি অন্য কিছু দেখাই। এই ধরনের সাইট অনেক আগে থেকে চলছে, প্রবলেম করছে। এই ধরনের সাইট অনেক আগে থেকে চলছে, কিন্তু দেখেন মানে খুব তাড়াতাড়ি যে সাকসেস পাওয়া যাবে আমি এরকম বলবো না, বাট আপনার কাছে অপরচুনিটি অনেক। আপনি একটা আইডিয়া নিয়ে যখন কাজ করবেন, আরো 10টা আইডিয়া আপনার মাথার মধ্যে চলে আসবে। এই জন্য একটা টুল প্লট যেটা আপনাকে ভালো মতো শিখে নিতে হবে, এবং আপনি পুরো টেকনোলজি যখন ভালো মতো শিখবেন যে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, এবং রিসেন্ট নেক্সট জেএস এর ওয়েবসাইট গুলো, কারণ নেক্সট জেএস এর ওয়েবসাইট অনেক বেশি এসইও অ্যাডভান্টেজ পেয়ে থাকে। ওকে, এগুলো কারণ আমি বলবো। এবং প্রোগ্রামেটিক এসইও এখানে যখন ইমপ্লিমেন্ট করবেন, দেখেন এটা এই সাইটটা 1.9 মিলিয়ন আপনার ট্রাফিক। কি ধরনের কনসেপ্টে কাজ করছে? একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের হালকা ডিসক্রিপশন, এটা আমরা জাস্ট মানে অ্যামাজনের এপিআই থেকে টান দিব, অথবা যে কোনো সাইট থেকে টান দিতে পারবো স্ক্র্যাপিং করে, এবং রিলেভেন্ট প্রোডাক্টের লিস্ট এখানে দেখেন তাদের ডাটা এখানে শো করছে, এবং মানে একটা প্রাইসিং এখানে শো করছে বাই। সো ধরেন এই যে একটা লিস্টিং, এটা মানুষকে হেল্প করছে। কি হেল্প করছে? মানুষকে ধরেন এই প্রোডাক্টের সাথে আর কি প্রোডাক্ট নেওয়া যেতে পারে সেটার একটা লিস্ট কিন্তু বানায় দিচ্ছে। সো মানে কনসেপ্ট গুলো আপনাকে নিজ থেকে বানাতে হবে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনি যে এই সাইটে নিয়ে কাজ করবেন ব্যাপারটা এরকম না, এই নিশ নিয়ে যে কাজ করবেন এরকম না। ওকে, সো এটা একটা আইডিয়া, এই ধরনের টপিক নিয়ে কাজ করা যেতে পারে, এই ধরনের সাইট বানানো যেতে পারে, লিস্টিং সাইট। বাট পাইথন বেসিক নলেজ লাগবে। পাইথনের একটা কোর্স অলরেডি আমাদের বঙ্গিতে আছে, আপনারা সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, এই ধরনের সাইট গুলো খুব ইজি আর কি। এবং বাংলাদেশ মার্কেটে দেখবেন যে আপনার বেশ কিছু সাইট আছে, যারা আপনি মোবাইল প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দেন, দেখবেন যে অনেক সাইট আসতেছে, এবং খুব সিম্পল সাইট, জাস্ট কম্পারিজন করা। এগুলো থেকে অ্যাডসেন্সে ইনকাম করতে পারবেন। মাসে ধরেন 500, 600, $1000 পর্যন্ত আপনি বাংলাদেশ মার্কেট থেকে আনানো সম্ভব, কারণ ওই সমস্ত সাইট গুলোতে প্রতি মাসে 5 লক্ষ থেকে 10 লক্ষ মানুষ ভিজিট করছে। ওকে, এগুলো পুরোটাই অ্যাকচুয়ালি আমরা এআই দিয়ে করে ফেলতে পারবো এই সমস্ত সাইট। তো এখান থেকে প্রোডাক্ট নিবো, দেন আমাদের সাইটে আমি এই ধরনের প্রোডাক্ট দেখাবো। এছাড়া যেটা বলছিলাম র্যাঙ্ক এন্ড রেন্ট এর প্রোডাক্ট, মানে সাইট, মানে লোকাল বিজনেস ওয়েবসাইট বানানো। এটা একটা বড় কোম্পানি, সেটা হচ্ছে মিস্টার রুটার অথবা রোটো রুটার, এটা অনেক বড় কোম্পানি। তো ধরেন এদের মতো আমরা সাইট বানাবো, এবং কন্টেন্ট প্রোগ্রামেটিক এসইও ফরম্যাটে বানাবো, দেন সাইটটা লাইভ করে দিব। এখানে কিছু ইনভেস্টমেন্ট আপনার থাকবে। একটা হচ্ছে প্লট, এটার একটা ইনভেস্টমেন্ট আপনাদের থাকছে। আর আরেকটা ইনভেস্টমেন্ট থাকছে, যদি আপনি এই সাইট গুলো করেন, ধরেন আপনি 5টা সাইট নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার হোস্টিং এর একটা ইনভেস্টমেন্ট থাকবে। যদিও আমি শুরুতে আপনাকে ফ্রি দেখানোর চেষ্টা করব, ফ্রি অনেক মেথড আছে, বাট ডোমেন আপনাকে অ্যাকচুয়ালি কিনতে হবে। এক একটা ডোমেন এই মুহূর্তে মার্কেটে ধরেন
$12 থেকে $15 মতো কস্টিং পড়ে। এটা ডিপেন্ড করছে কোন জায়গা থেকে আপনি নিচ্ছেন। সো এই ধরনের প্রজেক্টগুলো আমরা অ্যাকচুয়ালি ডেভেলপ করব এআই দিয়ে। এবং আমি যেটা বলছিলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা অ্যাকচুয়ালি যারা টেকনিক্যাল নলেজ রাখে তাদের কাছে টাকা। এখন আপনি টেকনিক্যাল নলেজ যদি গ্যাদার করতে পারেন তাহলে আপনি মানে যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাকচুয়ালি বানাতে পারবেন। ওকে, সেটা সাস প্রোডাক্ট হোক, ইভেন আপনি ক্রোম এক্সটেনশন বানাতে পারবেন, আপনি অ্যাপস বানাতে পারবেন, বাট আপনাকে পুরো প্রসেসটা শিখতে হবে এবং সেই প্রসেসটা অ্যাকচুয়ালি ক্লড এআই দিয়ে কিভাবে পারফেক্ট একজন এজেন্টিক কোডার হিসাবে, আমি কিন্তু প্রোগ্রামার বলছি না, আমি কিন্তু ওয়েব ডেভেলপার বলছি না, আমি বলছি এজেন্টিক কোডার। সো আমরা এআই এজেন্টকে মানে এআই ব্যবহার করছি, সেই সাথে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট ব্যবহার করছি করে তারপরে ওয়েবসাইট ডেভেলপ করছি। এবং যেখানে আপনি সিকিউরিটি থেকে শুরু করে মানে ফুল ফেজ, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস এভরিথিং ম্যানেজ করবেন, এই পুরো প্রসেসটা আমরা অ্যাকচুয়ালি নেক্সট উইক থেকে দেখবো। কারণ আজকে আমি বেসিক আলোচনা করবো, কালকে ক্লড এআই নিয়ে ডিসকাস করবো। ওকে, তো আমরা একটু ডিটেলসে যাই। আপনাদের কিছু জিনিস, কিছু টপিক অ্যাকচুয়ালি মানে শিখতে হবে, জানতে হবে। আমি সেই ধরনের টপিক গুলো নিয়ে একটু ডিসকাস করবো। বেসিক আলোচনা অনেকেই জানেন, অনেকেই জানেন না, বাট আমি মানে সবার কথা চিন্তা করে জিনিসটা আগাচ্ছি। সো প্রথমে আসি হচ্ছে আমাদের এইটা বেসিক আলোচনা, সেটা হচ্ছে এআই কি। এআই কি এটা আসলে আপনাদের আর বলার কোনো দরকার নাই, এই কনসেপ্ট আপনারা অলরেডি জানেন যে আমরা যদি কোনো কিছু অটোমেট করতে চাই তাহলে এআই দিয়ে সেটা বেনিফিট পেয়ে থাকি। যেমন হতে পারে ধরেন নেটফ্লিক্সে আমি মুভি দেখছি, তাহলে নেটফ্লিক্স থেকে আমার কাছে রিলেভেন্ট মুভির সাজেশন আসতেছে। এখন আপনি বলতে পারেন দাদা এটা তো আগেও আসতো। হ্যাঁ, তাহলে এআই আগেও ছিল, বাট এটা 2021 মানে হ্যাঁ এরকমই 21-22-এর সময়টাতে অনেক বেশি হাইপ তুলছে চ্যাট জিপিটি আসার পর থেকে অ্যাকচুয়ালি, কিন্তু এআই আগেও ছিল। সো এটা একটা পারফেক্ট এক্সাম্পল এবং এই এক্সাম্পলকে আমরা একটু ডিটেলসে বলতে পারি। সেটা কিভাবে বলতে পারি আমি একটু এক্সাম্পল দিয়ে দেবো। সো প্রথমে আসি, সেটা হচ্ছে এআই কি। এআই এর জন্য আমি একটা এক্সাম্পল দিলাম যে নেটফ্লিক্সে যদি আমরা মুভি দেখি, অথবা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ইউটিউবে যদি কোনো একটা ভিডিও দেখি, আমরা রিলেটেড ভিডিও পেয়ে থাকি। আমি একটু স্ক্রিনটা বড় করি, দেখতে অসুবিধা হতে পারে আপনাদের। আচ্ছা, সো রিলেটেড ভিডিও আসতে পারে। সো এটা একটা এক্সাম্পল কিন্তু এখানে থাকছে, কারেক্ট? সো এটা এআই এর একটা কনসেপ্ট এবং এটা কোন শাখার এআই? এর মধ্যে তো আবার শাখার ভাগ আছে, রাইট? এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা পার্ট। ওকে, এটা মেশিন লার্নিং এর পার্ট। আমি আরেকটু ডিটেইলসে যাব মেশিন লার্নিং নিয়ে পরে। আচ্ছা, আরেকটা টার্ম আপনারা প্রায় শুনবেন, সেটা হচ্ছে এনএলপি। আমরাও মাঝে মাঝে এটা এসইও যে ইয়েটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি এটা নিয়ে ডিসকাস করবো, যেটা অ্যাকচুয়ালি এআই এর একটা পার্ট। আপনারা বিভিন্ন প্রোডাক্ট দেখেন, আমি একটু পরে আসি, অনেক ধরনের প্রোডাক্ট দেখেন, যেমন হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট অনেক আগে থেকেই আছে, রাইট? কিন্তু আমরা জানতাম না যে এটা অ্যাকচুয়ালি এআই এর একটা মানে সফলতা। ইয়েস, এটা একটা এআই এর সফলতা। এআই নিয়ে আমরা রিসেন্টলি জানলাম গত 3-4 বছর। যেহেতু আমি ধরে নিচ্ছি আমাদের এখানে কোনো কোডার নাই, কোনো ডাটা সায়েন্টিস্ট নাই, সো ধরে নিচ্ছি। সো এগুলো সবই কিন্তু আলটিমেটলি আপনার এনএলপির খেলা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে প্রসেস করে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে প্রসেস করে এই ধরনের টেকনোলজি, এবং যেটা অ্যাকচুয়ালি এআই এর একটা পার্ট। আপনারা আরেকটা জিনিস দেখবেন যে ফেস রিকগনিশন হয়। ফেস রিকগনিশন অ্যাকচুয়ালি কি? ধরেন আপনি কোন একটা ডিভাইস লগ ইন করবেন, আপনাকে ফেস রিকগনাইজ করার চেষ্টা করবে অথবা ভেরিফাই করার চেষ্টা করবে। এই যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি এআই এর একটা পার্ট, কিন্তু এটা আলাদা একটা ইন্ডাস্ট্রি আছে যেটাকে বলা হয় কম্পিউটার ভিশন অথবা সিভি বলে। হ্যাঁ, কম্পিউটার ভিশন। এখন আপনি বলতে পারেন দাদা এই টেকনিক্যাল জিনিস কি অ্যাকচুয়ালি আমাদের শেখার দরকার আছে কিনা? হ্যাঁ, বেসিকটা অ্যাকচুয়ালি সবার জেনে রাখা উচিত, কারণ আমি আপনাদেরকে এজেন্টিক কোডিং শিখাবো। আপনি যখন এজেন্টিক কোডিং শিখবেন তখন আপনার এমন সময় হতেই পারে একটা সময় যে আপনি নিজে একটা ফেস রিকগনিশন মডেল বানাচ্ছেন, এমন হতেই পারে, আপনার আগ্রহ জানবে। তো আমি এই জন্য বেসিক টার্ম গুলো আপনাদের একটু শেয়ার করছি। এছাড়া আমরা কি করি? আমরা ইমেজ জেনারেট করি, রাইট? আমরা ভিডিও জেনারেট করি। এই যে টেকনোলজি, এটা কি ধরনের টেকনোলজি অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করা হয়? এখানে করা হয় হচ্ছে আপনার জেনারেটিভ টেকনোলজি। হ্যাঁ, এই জন্য ওপেন এআই এর যে টুলটা আমরা পাই সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই যে জিপিটি, এই জিপিটা হচ্ছে জেনারেটিভ, অর্থাৎ বিভিন্ন জিনিস থেকে কনভার্ট করা, হ্যাঁ, অথবা কনভার্সন জেনারেশন, এই পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি
আপনার জিপিটির কনসেপ্ট আসে। তো এটাই এআই। তার মানে এআই হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি যে ডাটার উপর বেস করে বিভিন্ন টাইপের জিনিসগুলো আমরা খুব সহজেই অটোমেট করতে পারছি। ওকে, আচ্ছা, এরপরে চলে আসতেছি এলএলএম। আরেকটা কোশ্চেন এখানে চলে আসতেছে, এলএলএম তাহলে কি? এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, রাইট। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিভাবে ট্রেন হয়, এনি আইডিয়া কেউ বলতে পারবেন? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, দেখেন এখানে কথাই আছে যে ল্যাঙ্গুয়েজ মডেল, ল্যাঙ্গুয়েজ মডেল, এবং সেটা কি লার্জ। লার্জ মানে কি? বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ডাটা দিয়ে অ্যাকচুয়ালি এটাকে ট্রেন করা হয়েছে, সেটাই হচ্ছে এই টেকনোলজি। এবং এখানে কি ধরনের টুল গুলো ব্যবহার করা হয়, যেমন আমরা চ্যাট জিপিটির কথা বলি, আমরা পারপ্লেক্সিটির কথা বলে থাকি, এছাড়া আমরা ক্লডের কথা, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেইন টুল এই কোর্সে দেখবো, এগুলো সবাই হচ্ছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই সমস্ত টুলগুলোকে ট্রেন করা হয়েছে বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ডেটা দিয়ে। এবং এই ডেটাগুলো এমন না যে ধরেন মানে আমি একবার দিয়ে দিলাম, এটা রেগুলার ট্রেন হচ্ছে। এবং আপনি আপনি যখন একজন ব্যক্তি চ্যাট জিপিটি কোনো কোশ্চেন করেন, সেই কোশ্চেনের উপর বেস করে কিন্তু সে রেগুলার ট্রেন হচ্ছে। তো এই সমস্ত সমস্ত টুলগুলো অ্যাকচুয়ালি এলএলএম হিসাবে আমরা দেখতে পাচ্ছি, যাদের মেইন কাজ শুরুতে ছিল কি চ্যাট করা, চ্যাটবট হিসাবে তারা অ্যাকচুয়ালি লঞ্চ হয়। কিন্তু পরবর্তীতে এখন কত ফিচার আমরা পাচ্ছি দেখেন। আপনি যদি এক ক্লডের কথা চিন্তা করেন, আমরা কি শুধু চ্যাট ফিচার পাচ্ছি? নো, চ্যাটের সাথে কি কি পাচ্ছি? চ্যাট পাচ্ছি, আমরা এখানে কোড করতে পারছি, আমরা এখানে রিজনিং করতে পারছি। রিজনিং ধরেন আমরা কমপ্লেক্স রিজনিং করবো, একটা ম্যাথ পাচ্ছি না, সেই ম্যাথের একটা সলিউশন দরকার, তাহলে রিজনিং করতে পারছি, কারেক্ট। এছাড়া আমরা ধরেন এখানে ডাটা অ্যানালাইসিস, যেমন এক্সেল কানেক্টেড, এখানে আমরা ডিজাইন করতে পারছি। সমস্ত কিছু কিন্তু এখানে এখন আস্তে আস্তে অ্যাড হচ্ছে। এবং বর্তমান সময়ে আমরা যে এআই মানে যুগটাতে আসি, এটাকে নর্মালি উইক এআই বলা হচ্ছে। এরপরে আসতেছে সেটা হচ্ছে এজিআই, যেটা আরো বেশি পাওয়ারফুল। এরপরে আসতেছে আরো পাওয়ারফুল, যেটা হচ্ছে সুপার এআই, মানে এটা অনেক পরের কথা, এটা এক্সপেক্ট করা হয় 2050-এর ক্ষেত্রে। তো এজেন্টিক এআই আসলে অনেকেই চিন্তা করছে যে অনেকের জব চলে যাবে, যে সমস্ত জবগুলো মানে খুবই হিউম্যান ইন্টারাকশন প্রয়োজনই হয় না, সেগুলো অটোমেট হয়ে যাবে। তো এজিআই আসলে অ্যাকচুয়ালি অনেক জব চলে যাবে। এই জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করছি এআই টুল শিখে এআই দিয়ে কিছু করার, রাইট। সো এটাই হচ্ছে এলএলএম। আমরা এলএলএম নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব, এটাই আমাদের উদ্দেশ্য। এরপর আসি টোকেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অ্যাকচুয়ালি টোকেন। এটা আমরা বলতে পারি যে এলএলএম এর একটা প্রাণ টোকেন। এই কনসেপ্টটা নিয়ে আপনাদেরকে ভালো সময় দিতে হবে। এর একটা বড় কারণ হচ্ছে আমরা যখন ক্লড ব্যবহার করি, যখন এই যে ক্লড ব্যবহার করব, এখন এই ক্লড ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা টোকেন এখান থেকে আপনার পাস হয়। সো এই যে ধরেন ইউজেস, যে আমি কত পার্সেন্ট ব্যবহার করছি, ওকে, সেই ইউজেসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে টোকেনের উপরে। তো এটা এটা আমি এখানে কয়েকটা জিনিস রয়েছে, কনটেক্সট উইন্ডো আপনাকে একটু বুঝতে হবে, টোকেনের কনসেপ্টটা বুঝতে হবে। আমি এটা পুরো জিনিসটা আপনার এখানে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আসি টোকেন। টোকেন যদি সহজ ভাষায় একটু বলে থাকি, সেটা হচ্ছে লেগো দিয়ে অনেকেই কিন্তু আপনি হাউস টাউস বানান, রাইট, গাড়ি বানান। আপনাদের বাড়িতে বাচ্চা থাকতে পারে, আপনারা নিজেরাও হয়তো ছোটবেলায় অনেকেই খেলছেন। এখন এই যে লেগো, এই লেগো দিয়ে যখন একটা বাড়ি বানানো হয়, এই বাড়ির বানানোর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনার হান্ড্রেডস অফ মানে ছোট ছোট পিস অফ লেগো ইউজ করা হয়, রাইট, মানে লেগো বক্স ইউজ করা হয় বাড়ি বানানোর জন্য, কারেক্ট। সো আমি যদি একটু সহজ এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম যে বাংলাদেশ, ওকে, এই বাংলাদেশকে যদি আমরা একটু ভাঙি, তাহলে এরকম ভাবে হতে পারে বাং, এরপর লা, এরপরে দেশ, ভেঙে ফেললাম। সো এই তিনটা আমরা এইভাবে জিনিসটা বোঝার ক্ষেত্রে বলতে পারি যে এখানে তিনটা টোকেন ইউজ হচ্ছে, টোকেন 1, টোকেন 2, টোকেন 3, তিনটা টোকেন মিলে বাংলাদেশ টার্মটা ইউজ হচ্ছে। সো এরকম লোগো মানে লেগোর ক্ষেত্রেও বলছি যে একটা ইয়ের ক্ষেত্রে, একটা বাড়ি বানানোর ক্ষেত্রে আমরা এরকম টোকেন ব্যবহার করতে পারি।
ওকে, জাস্ট বেসিক কনসেপ্ট আমি বললাম। এবার একটু মানে আপনার প্র্যাকটিক্যালি জিনিসটা যদি বোঝানোর চেষ্টা করি, আমি প্র্যাকটিক্যালি পরে আসবো, থিওরিটিক্যালি জাস্ট ম্যাথমেটিক্যাল ফরম্যাটে বোঝানোর চেষ্টা করি যে একটা টোকেন মানে হচ্ছে যে আপনার 4টি ইংলিশ ক্যারেক্টার, 4টা ইংলিশ ক্যারেক্টার। বাট যদি আপনি বাংলা লেখেন, বাংলায় এবার সমস্যা আছে। আচ্ছা, এটা কি 1000 করে দিই, ধরেন 1000 টোকেন যদি আমরা মানে খরচ হয়ে যায়, তাহলে এখানে কত থাকে, মানে 750 ইংলিশ শব্দ অ্যাকচুয়ালি ইউজ হয়, মানে ইংলিশ ওয়ার্ড এখানে ইউজ হয়। এখন আপনি বলছেন যে বুঝতে পারতেছেন না দাদা, অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছেন। এই যে আমি যদি এখানে একটা ধরেন ক্লডকে কোশ্চেন করি যে ক্লড যে হোয়াট ইজ এআই, আমি এখানে 3টা ওয়ার্ড দিয়ে একটা কোশ্চেন করতেছি, তার মানে এখানে একটা ইনপুট ভ্যালু যাচ্ছে। আমি যখন একটা ইনপুট ভ্যালু দিচ্ছি, এই প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে একটা করে টোকেন ইউজ হচ্ছে। সো যত বেশি আপনার ওয়ার্ড হবে, তত বেশি টোকেন ব্যবহার হবে। সো আমি যদি ফ্রি ভার্সন ইউজ করি, ওরা দেখবেন আপনাকে 1টা 2টা সার্চের পরেই আর সার্চ করতে দিবে না। ক্লডের ক্ষেত্রে বলছি, চ্যাটজিপিটি মাল্টিপল টাইম দেয়, কিন্তু ক্লড মাল্টিপল টাইম দেয় না। বাট যদি পেইড ব্যবহার করেন, তখন ওই যে ইউজেসটা একটু আগে দেখালাম, রাইট? আপনার প্রতি 3-4 ঘন্টা পর পর ওদের একটা নির্দিষ্ট ইউজেস থাকে, এরপরে সেটা রিফিল হয় এবং উইকলি একটা আপনার রিফিলিং ব্যাপার থাকে। সো আমি যদি এখানে 3টা ওয়ার্ডের জায়গায় ধরেন 1000 ওয়ার্ড লিখি, তাহলে আমার বেশি টোকেন যাবে। কনসেপ্টটা এরকম। সো আপনি যখন প্রম্পট লিখবেন, যত কম কথায় ভালো প্রম্পট লিখবেন, আপনি তত কম টোকেন অ্যাকচুয়ালি ইউজ করতে মানে খরচ হবে। আর যত কম টোকেন খরচ হবে, আপনি একটা প্রজেক্ট বানানোর ক্ষেত্রে আপনার তত কম কস্ট হবে। কারণ আপনি ধরেন এটা আমি মান্থলি $20 প্যাকেজ ব্যবহার করছি। সো $20 প্যাকেজ না ব্যবহার করে যদি আপনি এপিআই ব্যবহার করেন, এপিআই কি মানে আপনি যা ব্যবহার করবেন সেটার কস্টিং হবে। তাহলে এপিআই কস্টিং আপনার বেড়ে যেতে পারে যদি আপনার প্রম্পট অনেক বড় হয়ে যায়। সো আপনার ইনপুট যদি ওয়ার্ড বেশি হয়ে যায়, তাহলে আপনার কস্টিং বেড়ে যাবে, এপিআই কস্টিং বেড়ে যাবে। কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। কিন্তু এটা আবার ডিপেন্ড করে যে 1000 টোকেনে ইংলিশ ওয়ার্ড 750 ওয়ার্ড, কিন্তু যদি বাংলা ওয়ার্ড হয়, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ গতভাবে ডিফারেন্স আছে। ওকে, এটা একটু বলে নেই। যদি আপনি বাংলা ওয়ার্ড রিসার্চ করেন অথবা বাংলা ওয়ার্ড দিয়ে কিছু বানাতে চান, তাহলে এটা মানে আপনার খুবই কম আরো হয় আর কি, মানে 400 থেকে 500 বাংলা শব্দ, ওকে, বাংলা ওয়ার্ড অ্যাকচুয়ালি আপনার ইউজ হয়। সো দেখেন, ইংলিশের ক্ষেত্রে আমি 750টা ওয়ার্ড ব্যবহার করতে পারছি 1000 টোকেনের জন্য, রাইট? আর জন্য বাংলার জন্য আমি 1000 টোকেনে আমার অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে কত, 400 থেকে 500 ওয়ার্ড। সো এটা ল্যাঙ্গুয়েজ গত ভাবে কিন্তু ডিফারেন্স হয়, কারণ বাংলাতে আপনার একটা ইংলিশ ওয়ার্ডের থেকে বাংলা ওয়ার্ড বেশি জায়গা নেয় আর কি। মানে কনসেপ্টটা এরকম সহজভাবে যদি আমি বলি, তার মানে এটা 1000 টোকেন 400-500 ওয়ার্ড। তাহলে বাংলা নিয়ে যদি কোনো প্রজেক্ট বানান, আমি কথার কথা বলছি, বাংলা দিয়ে যদি আপনি প্রম্পট দেন, তাহলে আপনার বেশি এপিআই কস্টিং হবে। আপনি যদি এপিআই কস্টিং এ না যান, আপনি যদি ক্লডের সাবস্ক্রিপশন মডেলে যান, তাহলে আপনার ওই যে ইউজেসটা দেখালাম, উইকলি ইউজেস, এবং প্রতি 4-5 ঘন্টা পর পর আপনার রিফ্রেশ হয়, সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি যদি টোকেনটা বেশি ইউজ করেন। টোকেনের কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আরো ডিটেলসে কথা বলবো, কারণ এখানে আরেকটা টপিক এটার সাথে জড়িত, সেটা হচ্ছে কনটেক্সট উইন্ডো। সো আমি যেহেতু মানে টোকেন নিয়ে কথা বললাম, তাহলে আমাকে আরেকটা টপিক নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে কনটেক্সট উইন্ডো। আচ্ছা আচ্ছা, এটা এটা একটু যাওয়ার আগে আমি একটা জিনিস একটু বলে দেই যে প্রতিটা কোম্পানির কিন্তু টোকেন আবার আলাদা হয়। আমরা যেহেতু টোকেন নিয়ে কথা বললাম, প্রতিটা কোম্পানির টোকেন আলাদা হয়। টোকেন আলাদা হয় বলতে কিরকম, যে মানে এদের এদের একটা কনটেক্সট উইন্ডো থাকে। কনটেক্সট উইন্ডোর কনসেপ্ট আমি একটু পরে বলছি, কিন্তু ধরেন ক্লড বাই ডিফল্ট 200K, 200 মানে 2 লাখ টোকেনের কনটেক্সট উইন্ডো হয়ে যায়। কনটেক্সট উইন্ডো কি আমি বোঝাচ্ছি, কনটেক্সট উইন্ডো হয়ে থাকে। সো একটা 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 কোম্পানির কনটেক্সট উইন্ডো যত বড় হবে, সে তত বেশি মেমোরি তার এই চ্যাট বক্সে অথবা কনভারসেশনে রাখতে পারবে। ধরেন আমি এখানে তাকে একটা প্রজেক্ট বানাতে বললাম,
যে HTML এর একটা কোড বানায় দাও, এরপরে আপনি তাকে কোশ্চেন করছেন মাল্টিপল কোশ্চেন করছেন, এমন তো হতেই পারে, রাইট? এই একটা সময় পর এই কোশ্চেন করতে করতে ও আপনাকে রিলেভেন্ট অ্যান্সার দিবে না। ধরেন আমি শুরুতেই বলে দিলাম যে আমার নাম, মাই নেম ইজ পীযূষ কুমার সাহা, এই আপনি যদি 20, 25, 30টা ওকে কোশ্চেন করেন, কোশ্চেন করার পরে ও কিন্তু আমার নাম ভুলে যাবে। কেন ভুলে যাবে? কারণ কনটেক্সট উইন্ডো যদি এই যে 200K টোকেন শেষ হয়ে যায়, তাহলে ও আমার নামটা ভুলে যাবে, তখন আমার নাম ও বলতেই পারবে না। বুঝতে পারছি? সো এইটা হচ্ছে ক্লডের ক্ষেত্রে। যেমন আপনার ইয়ের ক্ষেত্রে, মানে জেমিনের ক্ষেত্রে কনটেক্সট উইন্ডো আরো বেশি, ওদের সম্ভবত 1.5 মিলিয়ন। এরপরে চ্যাট জিপিটি রিসেন্টলি বাড়ছে, এটা জিপিটির ক্ষেত্রে সম্ভবত 200K অথবা 128K, মানে 1,28,000 কনটেক্সট উইন্ডো এরকম একটা ছিল। তো দেখেন আমি আবার বলছি, যার টোকেন কনটেক্সট উইন্ডোতে বেশি, সে তত বেশি আপনার ইয়া মনে রাখতে পারবে। মানে ধরেন আমি যদি 2 লক্ষ বলি, তাহলে 1000 পেজের একটা PDF রিড করতে পারবে, ডাটা দিতে পারবে। যদি 1,28,000 হয়, তাহলে 1000 পেজের একটা PDF কে স্টাডি করতে পারবে না। সে ধরেন 700 ওয়ার্ডের PDF কে স্টাডি করতে পারবে, 700 পেজের PDF কে স্টাডি করতে পারবে। 1.5 মিলিয়ন মানে তো আরো বেশি। তার মানে আমি ওর সাথে যতই চ্যাট করতে থাকি, ও আমাকে কন্টিনিউয়াসলি সলিউশন দিতেই থাকবে। এইটা হচ্ছে মানে ও মেমোরিটা মনে রাখতে পারবে, এটা হচ্ছে জেমিনাইয়ের খেলা। ওকে, আচ্ছা। সো এবার আসি কনটেক্সট উইন্ডো। যেহেতু কনটেক্সট উইন্ডোর কনসেপ্ট এখানে আসলো, যে আমি টোকেন বুঝলাম, ঠিক আছে, তাহলে কনটেক্সট উইন্ডো আপনাকে আসলে এখন বুঝতে হবে, রাইট? যেটা আমি একটু আগে বলছিলাম যে মেমোরি, রাইট? মেমোরি, ধরেন আপনি চ্যাটে একটা কিছু রাইট আপ করলেন, এই রাইট আপ করার পরে আমি এই চ্যাটের মধ্যে ধরেন কোথাও না একটা টার্ম এখানে আছে এমসিপি, এমসিপি নিয়ে কোন একটা কোম্পানি অথবা টুলের নাম এখানে মেনশন আছে, এবং সেই কোম্পানির আমি অ্যাবাউট পেজ লিখছি, এই কোম্পানির আমি ধরেন কন্ট্যাক্ট পেজ লিখছি, রাইট? এখন আমি যদি এই কোম্পানির সম্পর্কে আরো কিছু ডিটেলস এখানে জানার চেষ্টা করি, তাহলে নর্মালি সে আমাকে অ্যান্সার দিতে পারবে না, কারণ তার মেমোরিতে সেই জিনিসগুলো নাই। এই যে মেমোরির কনসেপ্টটা, এই মেমোরির কনসেপ্টটা হচ্ছে কনটেক্সট উইন্ডো। এবং এইটার যে আমি ইয়াটা বললাম যে এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে এবং মডেল টু মডেল ভ্যারি করে। যেমন আমরা ক্লডে বিভিন্ন টাইপের মডেল দেখতে পারি, যেমন এখানে আছে আপনার ফ্যাবল রিসেন্টলি আসলো, অপাস আছে, সনেট আছে, হাইকু আছে। কোনটা কি ধরনের মডেল আমি এটা কালকে ডিসকাস করব, কোনটার কি কাজে পারফর্ম হয় এবং কোনটাতে কেমন কস্টিং হয় সেটা পরে ডিসকাস করব। বাট এই তিনটা অপাস, সনেট এবং হাইকু এবং এই তিনটার মানে কনটেক্সট উইন্ডো অ্যাকচুয়ালি সেম, কোনো চেঞ্জেস নাই। কিন্তু চ্যাট জিপিটির আবার ডিফারেন্স হয় মডেল টু মডেল। ওকে, সো কনটেক্সট উইন্ডো মানে হচ্ছে আমি জিনিসটা কতটুকু পর্যন্ত মনে রাখতে পারলাম। এখন এমন হতেই পারে যে ধরেন, এমন হতেই পারে, আমি জাস্ট কনটেক্সটটা বোঝাচ্ছি, এটা আপনাদের ক্ষেত্রে হবে যে আমি একটা প্রজেক্টের থেকে এখানে আইডিয়া নিচ্ছি এবং এই প্রজেক্টটা এত বেশি চ্যাট করে ফেলছি, এ আর ভালো রেজাল্ট দিচ্ছে না। তখন আপনি কি করবেন, এটার একটা শর্ট মানে কম্প্যাক্ট ভার্সন অথবা সামারি ভার্সন বানায় নেবেন। বানানোর পরে সেই কম্প্যাক্ট অথবা সামারি ভার্সন নিয়ে নতুন একটা চ্যাট উইন্ডো ওপেন করবেন। নতুন চ্যাট উইন্ডো ওপেন করা মানেই হচ্ছে সে আগেকার হিস্ট্রিটা কম্প্যাক্ট ভার্সনে পাচ্ছে এবং নতুন কনটেক্সট উইন্ডো আবার আপনার এই যে মানে 2 লক্ষ টোকেন এর উপরে জিনিসটা স্টার্ট হবে। কারণ সে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না, এই জন্য নতুন ভাবে আপনাকে একটা চ্যাট বক্স ওপেন করে নিতে হবে। সো এই কনসেপ্টটা, এই দুইটা টপিক খুব খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টোকেন আর একটা হচ্ছে কনটেক্সট উইন্ডো। কারণ এই দুইটার উপরে অ্যাকচুয়ালি আপনার টাকা পয়সাগুলো মানে নষ্ট হবে, আমি যদি সহজ ভাষায় একটু বলি আপনাকে। ওকে, সো আমরা যেহেতু কনটেক্সট উইন্ডো এবং টোকেন সম্পর্কে আইডিয়া পেলাম, তাহলে আমি একটু মানে এখানে শুধু মেমোরি বললে হবে না, আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনার প্রসেসিং টাইম এবং কস্টিং এখানে থাকতেছে। সো এটা যদি একটু ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করি, আগে একবার বুঝে আসি আর একবার একটু বুঝাই বিভিন্ন মডেল এবং কোম্পানির উপর বেস করে। সো আমি যদি বলি যে ক্লড সনেট 4, হ্যাঁ সনেট 4
এর যদি আপনি কত বললাম যে সনেট 4, এটা বললাম হচ্ছে 2 লক্ষ টোকেন এটার ভিতরে অ্যাভেলেবেল রয়েছে, তাহলে এ কত ওয়ার্ডের আর্টিকেল অথবা একটা করতে পারবে, এখান থেকে সে অ্যাকচুয়ালি 1.5 লক্ষ শব্দের প্রসেস করতে পারবে। সো আপনি যদি একটা চ্যাটের মধ্যে 1.5 লক্ষর বেশি চ্যাট হয়ে যায়, তখন সে আপনার প্রিভিয়াস হিস্টোরি নিয়ে আসতে পারবে না, মেমোরি মনে রাখতে পারবে না, এবং ভালো অ্যান্সার তখন আর দিতে পারবে না। এই জন্য আমি বললাম যে ওখান থেকে সামারি বের করে সেই সামারিটা অন্য একটা নতুন চ্যাটে নিয়ে যাও, এটা হচ্ছে সলিউশন। আমি সবই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, আমি যে থিওরিটিক্যাল জিনিসগুলো একটু বুঝাই নিচ্ছি, কারণ থিওরিটিক্যাল আমরা আর কভার করবো না, মোস্টলি সব মানে প্র্যাকটিক্যালি কভার করবো কামিং ডেজে। ওকে, যেটা GPT-4o মিনি, যেটা অ্যাকচুয়ালি আমরা অনেক কাজে ব্যবহার করব, এটা খুবই চিপ একটা এপিআই। অনেক সময় আমরা এই এপিআইটা বের করব, মানে ইউজ করব ওপেন এআই থেকে, এবং এটার উইন্ডো হচ্ছে আপনার 1,28,000, যেটা আপনি অলমোস্ট এটা 1.5 লক্ষ ওয়ার্ডের প্রসেস করতে পারবে। আর যেহেতু 1 লক্ষ, এটা 96,000 ওয়ার্ডস এর মতো ও প্রসেস করতে পারবে। একইভাবে জেমিনি রয়েছে, হাইকু রয়েছে। ওকে, এই আশা করি আপনারা কনসেপ্ট বুঝতে পারছেন। আমরা নেক্সট একটা টপিকে যাব, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনের কনসেপ্টটা আপনারা অনেকেই শুনে থাকছেন। মেইন কনসেপ্টটা হচ্ছে ফেক ইনফরমেশন দেওয়া, হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনের কনসেপ্ট হচ্ছে ও বেসিক্যালি ইনফরমেশন মেকআপ করে। ওকে, মেকআপ অথবা ফেক, হ্যাঁ, এই ধরনের করে থাকে আর কি, কাজ করে থাকে। তো এটার কনসেপ্টটা কি, ধরেন আপনি চ্যাট মানে একটা আর্টিকেল বানাচ্ছেন, তো আপনি আর্টিকেল বানানোর ক্ষেত্রে ওকে একটা রেফারেন্স বলেন যে গিভ মি স্ট্যাটিস্টিক্যাল ডাটা অথবা স্ট্যাটিস্টিক্স ডাটা, যেটাই বলে না কেন, ফ্রম কোনো একটা সোর্স আপনি বলে দিলেন, যে উইকিপিডিয়া যদি স্ট্যাটিস্টিক্স ডাটা দেয় না, আমি বললাম। তো দেখেন, কোন একটা আর্টিকেল লিখছেন, সেই আর্টিকেলের সময় যদি উইকিপিডিয়া থেকে সেই ধরনের ডাটা না থাকে, তাহলে ও কই থেকে দিবে? তো এই সময় দেখবেন যে এই সমস্ত টুল গুলো তারা হ্যালুসিনেট করার চেষ্টা করে, ও নিজের মতো করে ফেক ডাটা ইনপুট করার চেষ্টা করবে, যে অ্যাকর্ডিং টু কোন একটা কোম্পানি অত পার্সেন্ট এরকম একটা ডাটা, হ্যাঁ এরকম আমি পাবো, এটা দেখবো প্র্যাকটিক্যালি, তখন দেখবেন যে ও ফেক ইনফরমেশন দিচ্ছে। এই কনসেপ্টটাকে বলে হ্যালুসিনেশন। ক্লড আবার অনেক বেশি পাওয়ারফুল, ক্লড কম হ্যালুসিনেশন দেয়, বাট আপনার প্রম্পটে অ্যাকচুয়ালি বলে দিতে হবে যে আমাকে, মানে যদি ডাটা না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নাই, মানে আপনি এটা প্রম্পট যখন লিখবেন তখন প্রম্পটে আপনি বলে দিতে পারেন এইভাবে, মানে খুব সিম্পল ভাবে জিনিসটা বলে দিতে পারেন। ওকে, সো নেক্সট টপিক যেটা টেম্পারেচার। আপনারা টেম্পারেচারের কনসেপ্টটা এমনি জানেন, কিন্তু এটা এআই এর ইন্ডাস্ট্রির জন্য কিভাবে ব্যবহার করা হয়, যদিও টেম্পারেচার অ্যাকচুয়ালি ব্যবহার করা মানে চেঞ্জ করার কোনো অপশন নাই, ক্লড অথবা কোনো টুলেই এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো আসলে ভালো বুঝতে পারবেন আপনারা। ধরেন কি দেওয়া যেতে পারে, বললাম যে ক্রিয়েটিভ রাইটিং। ওকে, যখন ক্রিয়েটিভ রাইটিং বলবো, তখন ও ওর যে টেম্পারেচার হয়, মানে এটা অনেকটা ধরেন একটা রান্নার মশলার মতো। ওকে, সো আমি একটা স্কোর দিব, এটা স্কোরেই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয়, এবং এটা কোনো টুলকে দেওয়া যায় না, বাট শুধু বলে দিতে হয়। সো এটার লো টেম্পারেচার ধরেন 0.1 মানে হচ্ছে লো টেম্পারেচার। এটা বিভিন্ন সময় আপনার যদি কখনো কোথাও ভাইবা দেন, এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন আপনি করতে পারেন। ওকে, সো লো লো টেম্পারেচার, এবং কি ধরনের টার্ম গুলো এখানে ইউজ হয়, অথবা এখানে মোস্টলি ধরেন আপনার প্রিডিক্টেবল অথবা কমপ্লেক্স কিছু যখন ব্যবহার করা হয়, তখন আপনার এই লো টেম্পারেচার ইউজ করা হয়। ওকে, সো এই ক্ষেত্রে আমি বলতে পারি কমপ্লেক্স, যেমন আপনার এখানে কি আসতে পারে, ফ্যাক্টস, রাইট, আর্টিকেলের মধ্যে ফ্যাক্টস, টেবিল, ধরেন ডেটা অ্যানালাইসিস, হ্যাঁ, মানে এই কনসেপ্ট আর কি। ওকে,
আচ্ছা, এছাড়া ধরেন এটা যদি ধরেন একটা রেঞ্জের মধ্যে থাকে, অ্যাভারেজ 0.5 এর মধ্যে হয়, তখন এটা অনেকটাই ব্যালেন্স হয় আর কি। এবং এই ব্যালেন্সটা আপনার জেনারেল রাইটিং যেরকম আমরা চিন্তা করি সেরকম আর কি। যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্লগ পোস্ট। ওকে, আমি আবার বলছি, এই টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারি, আমরা শুধু প্রম্পটের মাধ্যমে এটা করতে পারি। প্রম্পট কিভাবে লেখে সেটা একটু পরে আসছে। এখন এটা +1, যেটা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ। আপনারা এই জিনিসগুলো কোথায় পাবেন? ধরেন আপনি যদি, আমি টুল দেখাবো, 11 ল্যাম্পস ব্যবহার করেন, তখন দেখবেন যে টেম্পারেচার আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা ক্লড অথবা এই সমস্ত টুল এগুলো চেঞ্জ করতে পারি না। এগুলো শুধু প্রম্পটের মাধ্যমে বলতে পারি যে এই আর্টিকেলটা লেখো ফ্যাক্টস দিয়ে। তার মানে আমি একে বলছি যে, আমি একটু প্রম্পট দিয়ে বোঝাই যে রাইট দিস আর্টিকেল উইথ ফ্যাক্টস। তার মানে এই আমি ওকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে লো টেম্পারেচারে আর্টিকেলটা লেখো। ওকে, আমি যখন ওকে বলবো যে উইথ ক্রিয়েটিভ, তখন এটা হচ্ছে হাই টেম্পারেচার, মানে এটা এইভাবে এআই ইন্ডাস্ট্রিতে এই কনসেপ্টটাকে বোঝানো হয়। ওকে, সো এটাই হচ্ছে টেম্পারেচার, এই কনসেপ্টটা টেম্পারেচার। আচ্ছা, আরেকটা জিনিস আপনার জেনে রাখা উচিত, সেটা হচ্ছে নলেজ কাট অফ। এটা আপনি মানে খুবই প্রায় এই জিনিসটা বিভিন্ন জায়গায় শুনতে পারবেন যদি ভাইবা টাইপে দিতে চান, আদারওয়াইজ মানে খুব একটা আপনার প্রয়োজন হবে না। নলেজ কাট অফ, নলেজ কাট অফের কনসেপ্টটা কি? ধরেন আপনি যদি টুলকে বলেন আমি এই অপশনটা বন্ধ করে, এই যে ওয়েব সার্চ এটা বন্ধ করে টুলকে বললাম যে এখনকার ওয়েদারটা বলো, টুল কি দিতে পারবে? পারবে না। তার মানে রিসেন্ট কোনো ডাটা সে দিতে পারবে না, ওল্ড ডাটা আপনাকে দিবে। সো অ্যাকর্ডিং টু 2025 মানে পুরাতন ডাটা, রাইট? তো এই যে কনসেপ্টটা, এইটাই বলছে হচ্ছে আপনার নলেজ কাট অফ। তো আপনি যদি রিসেন্ট ডাটা পেতে চাই, তাহলে প্রত্যেকটা টুলের মধ্যে ওয়েব সার্চ নামে একটা অপশন এনেবল করা হয়ে গেছে, জাস্ট এটা আপনাকে এনেবল করে নিতে হবে। তো আমি এখন যদি চাই যে এখনকার টাইম কত, অথবা এখনকার ওয়েদার রিপোর্টটা জানাও, তাহলে আপনাকে ওয়েব সার্চ করে রিপোর্টটা জানাবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে নলেজ কাট অফ। সো আপনি যখন আর্টিকেল লিখবেন, এই ব্যাপারটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। ওকে, যদিও আমরা আর্টিকেল মানে প্রম্পট ভালো লিখলে তখন অটোমেটিক এটা চলে আসবে। ওকে, এরপরে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এবং এটা একটা কোর্স, অলরেডি রেকর্ডেড কোর্স আমি দিয়ে রাখছি। যদি সম্ভব হয় আমি এখানে খুব সংক্ষিপ্ত আলোচনা করব, যদি সম্ভব হয় তাহলে আপনারা একটু নিজেরা দেখে নেবেন। রেকর্ডেড কোর্স যেটা বঙ্গীয়র মধ্যে অলরেডি অ্যাড করা আছে। ওকে, সো দেখেন, আমি কয়েকটা কনসেপ্ট জাস্ট এখানে বলবো, এবং এই কনসেপ্ট গুলো এটা আমি আপনাদেরকে একটা গাইড দিয়ে দিব। যে আমি বললাম যে রাইট এ আর্টিকেল অ্যাবাউট ডায়েট। ওকে, সো আমি যখন ওকে একটা আর্টিকেল লিখতে বলবো, তো আমাকে কিন্তু একটা আর্টিকেল লিখে দিবে, কিন্তু এই আর্টিকেলের জন্য কত ওয়ার্ডে লিখবে সে কিন্তু এখানে আমি বলে দিইনি। তো সে কিন্তু এখানে প্রচুর পরিমাণ টোকেন ব্যবহার করে ফেলবে। কনসেপ্টটা বুঝেন? আমি যদি এখানে ওকে একটা আর্টিকেল লিখতে বলি, ও 3-4 হাজার ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে ফেলবে। তো 3-4 হাজার আর্টিকেল যদি লেখে, আমার প্রচুর পরিমাণ টোকেন ব্যবহার হবে। আমার কি ততটুকু প্রয়োজন হবে? না, ততটুকু প্রয়োজন হবে না। তো এই জন্য আমি ওকে কিছুটা লিমিটেশন দিতে পারি, যে আন্ডার 1200 ওয়ার্ডস। এরপর আমি ওকে কিছু গাইডলাইন দিতে পারি। কি গাইডলাইন? যে অ্যাক্টস অ্যাজ এ, তার মানে এখানে একটা রোল হিসাবে পারফর্ম করছে। অ্যাক্টস অ্যাজ এ কি অ্যাক্ট হিসেবে কাজ করবে? যে একজন প্রফেশনাল রাইটার, অ্যাক্টস অ্যাজ এ প্রফেশনাল রাইটার। তো আপনি বিভিন্ন টাইপের কমন দিচ্ছেন। এই জন্য আমি বলছিলাম যে আমাদের রেকর্ড কোর্সটা দেখবেন, আমি সেখানে ডিটেলস কথা বলছি, কারণ এগুলো খুব থিওরিটিক্যাল পার্ট। এই জায়গাগুলোতে আপনার এতটা সময় এখন আমি দিচ্ছি না। ওকে, সো অ্যাডস আছে। সো এখানে কয়েকটা কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো আমি বলে জাস্ট আগাই যাচ্ছি, আপনি ভিডিওটা দেখে নেবেন। একটা হচ্ছে আপনার জিরো অথবা ফিউ শট। জিরো এবং ফিউ শটের মধ্যে কনসেপ্টটা কি? সেটা হচ্ছে আমি যখন প্রথমে বললাম যে রাইট এ আর্টিকেল অ্যাবাউট ডায়েট, এটা হচ্ছে জিরো শট, মানে কোনো রকম কনটেক্সট দেইনি। আমার প্রচুর টোকেন খরচ হবে, অল্পতেই আমি মানে টোকেন ফ্রি হয়ে গেলে তখন আমার প্রচুর কস্টিং হবে, অথবা আমি যদি প্রিমিয়াম মান্থলি প্যাকেজ নেই, আমার বেশি আর্টিকেল একটা সেশনে করতে পারবো না, কালেক্ট করতে পারবো না।
ওকে, বাট আমি যখন ওকে ডেটা দিচ্ছি, মানে ওকে লিমিট করে দিচ্ছি, তখন এই কনসেপ্টটাকে বলা হয় ফিউ শর্ট। ওকে, সো জিরো না হয়ে আমরা ফিউ শর্ট বানাচ্ছি। আচ্ছা, এরপরে আর একটা কনসেপ্ট এখানে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে চেইন অফ থট। চেইন অফ থট মানে কনসেপ্টটা খুব সিম্পল, যে ধরেন আমি একটা আর্টিকেল লিখছি এবং আর্টিকেল লেখার পরে ওকে আমি কতগুলো গাইডলাইন দিচ্ছি। ধরেন আমি বললাম যে স্টেপ বাই স্টেপ, অথবা আমি বললাম যে সিকোয়েন্সুয়ালি, হ্যাঁ, এই ধরনের কনসেপ্ট আমি ওকে আগে থেকেই বলে দিচ্ছি। যখন এই ধরনের কনসেপ্ট ও নিয়ে কাজ করবে তখন ও কন্টিনিউ করবে। এবং শুধু তাই নয়, ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিই, তাহলে আপনি হয়তো ভালো বুঝতে পারবেন যে মাই শপিফাই স্টোর কনভার্সন রেট ইজ 2.2%। ওকে, সো হোয়াট টু ডু। তো এইটা যদি দেই, ও একটা কোশ্চেনের অ্যান্সার দিবে। এরপরে আপনি আবার ওকে কোশ্চেন করলেন যে আমাকে তাহলে প্রবাবল সলিউশন গো বলে দাও। আপনি মাল্টিপল কোশ্চেন করছেন, তার মানে একটা চেইন হচ্ছে এখানে, রাইট? আচ্ছা, আরেক ধরনের কনসেপ্ট এখানে হয় যেটা হচ্ছে রোল, মানে যেটা আমরা একটু আগেই দেখলাম যে রোল প্রম্পটিং। রোল প্রম্পটিং মানে হচ্ছে একটু আগে যে বললাম যে অ্যাক্টস অ্যাজ এ প্রফেশনাল রাইটার, এটাই তো বললাম, কারেক্ট? অ্যাক্টস অ্যাজ এ প্রফেশনাল রাইটার, এই যে অ্যাক্টস, এটা একটা রোল। ওকে, আচ্ছা, এছাড়া আরো আপনি দেখবেন এটা সিস্টেম প্রম্পট। সিস্টেম প্রম্পট গুলো নরমালি আমরা ব্যবহার করি হচ্ছে সিস্টেমে, যেমন আমরা যখন ব্যবহার করব, এনএটেন ব্যবহার করব, তখন সিস্টেম প্রম্পট আমরা দিব। মানে টুলের মধ্যে একটা হচ্ছে ইউজার প্রম্পট, একটা হচ্ছে সিস্টেম প্রম্পট। এই ক্লডের মধ্যে সিস্টেম প্রম্পট দেওয়া যায়, সেটা কিভাবে দেয় আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ আমরা মেমোরিতে সিস্টেম প্রম্পট সেট করব। নেক্সট ডেতে আমি এটা দেখাবো। ওকে, সো এগুলো হচ্ছে সিস্টেম প্রম্পট, যেটা অ্যাকচুয়ালি এই টুলকে গাইডলাইন দিবে, যেখানে আপনি একটা হিস্টরি তৈরি করছেন। ওকে, আচ্ছা, এরপরে আরো আছে, যেমন হচ্ছে আপনার প্রম্পট চেইনিং আছে। প্রম্পট চেইনিং আপনার ওই যে একটু আগে যেটা বললাম যে স্টেপ বাই স্টেপ, এই চেইন অফ থটস হচ্ছে একটার পর একটা কোশ্চেন, ওখানে আমি স্টেপ বাই স্টেপ বলছি। এইখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। যখন প্রম্পট লিখছি তখন আমি বলেছি যে রাইট এ আর্টিকেল অ্যাবাউট ডায়েট, স্টেপ বাই স্টেপ গাইড আন্ডার 12 hours। এই যে এই ধরনের ওয়ার্ড যখন ব্যবহার করা হচ্ছে, তখন এই কনসেপ্টটাকে বলা হয় প্রম্পট চেইনিং। ওকে, সো আশা করি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন, কিন্তু এইটার প্র্যাকটিক্যাল গুলো আমি থিওরিটিক্যাল ক্লাসে দেখাইছি, অলরেডি রেকর্ড কোর্স আছে, সেখান থেকে দেখে নেবেন। কারণ এই জায়গাগুলো খুব ইজি, এটার পিছনে বেশি সময় আমি আর দিব না। বাট আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন। আমি একটু অ্যাডভান্স কিছু টপিকে এবার মুভ করবো। উপরের দিকে আমাদের কিছু অ্যাডভান্স টপিক রয়েছে। এই যেটা এই অ্যাডভান্স টপিক গুলো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেটা অ্যাকচুয়ালি আমরা এখন ডিসকাস করবো, এবং এই টপিক গুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। আলটিমেটলি এইগুলো নিয়েই পরবর্তীতে আমরা কাজ করবো, এই অ্যাডভান্স গুলো নিয়ে, এপিআই, এমসিপি, নিউরাল নেটওয়ার্ক ট্রান্সফর্মার, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো। যদিও এখানে নিউরাল নেটওয়ার্ক ট্রান্সফর্মার এগুলো নিয়ে আমরা কাজ করবো না, কারণ এগুলো হচ্ছে মানে কোর টেকনিক্যাল টার্ম। আপনি যদি নিজে এলএলএম তৈরি করতে চান তাহলে ঠিক আছে, বাট আমরা কাজ করবো এমসিপি নিয়ে, এপিআই নিয়ে, এজেন্টিক এআই, দেন র্যাক নিয়ে, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, হ্যাঁ, দেন এমবেডিং, হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করবো। মনে হচ্ছে বেশ কিছু কোশ্চেন আসতেছে, আমি একটু দেখি চ্যাট বক্সটা। আমি কোশ্চেন নিব, বাট এর মধ্যে যদি আপনার কোশ্চেন করতে হয়, না, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ব্রেক দিব না, জাস্ট 1.5 ঘন্টা ডিসকাশনে ব্রেক, আর ছোট বেবি নাই আপনারা, ব্রেক দিব না, একবারে শেষ করব, গল্প করব, শেষ করে দিব। ওকে, এমনি ফ্রাইডে আপনারা নিজেরাও একটু ফ্যামিলির সাথে টাইম পাস করবেন, রাইট? ব্রেক দিব না। নেক্সট ডেতে দেখবেন যে ব্রেক লাগবেও না, কোন দিয়ে টাইম চলে গেছে, কারণ যখন আমি প্র্যাকটিক্যালি সমস্ত কিছু জিনিস দেখাবো। আচ্ছা, আমি একটু আসি এপিআই। ওকে, এপিআই কি? আচ্ছা, আমি একটু সহজভাবে মানে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে একজন ওয়েটার, আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, কারেক্ট? রেস্টুরেন্টে যাওয়ার পর ওয়েটারকে কি বললেন? ওকে, মানে একটা খাবারের রিকোয়েস্ট পাঠালেন, কারেক্ট? এরপর সে কি করলো?
তাকে যে রিকোয়েস্টটা সেন্ড করলো, যে কুক আছে সেই কুককে রিকোয়েস্টটা দিয়ে দিল এবং কুক সেটা অনুযায়ী রেসপন্স করলো এবং রেসপন্স করার পর সে অ্যাকচুয়ালি কিছু ডেটা নিয়ে আসলো এবং এই ডেটাগুলো কোথাও এক জায়গায় ইউজ হচ্ছে। সো এটা একটা পারফেক্ট এক্সাম্পল। ধরেন আপনি একটা অ্যাপ বানাইছেন, ওকে, যেমন আমি একটু আগেই বলছিলাম যে ন্যানো বানানোর যে ইমেজ জেনারেশন যেটা, তো আমরা যদি ওরকম একটা স্যাস বানাতে চাই, এখন ওইটা না অন্য কিছু হতে পারে। ধরেন আমি একটা ভয়েস এজেন্টের স্যাস বানাবো, অথবা আমি একটা থাম্বনেল ক্রিয়েশনের জন্য একটা স্যাস বানাবো, ওকে, এরকম হতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা মানে একটা অ্যাপ যেহেতু, এখানে এপিআই ব্যবহার করে আমরা ক্লড অথবা ইয়ে থেকে, কি বলে এটাকে, জেমিনাই থেকে অথবা চ্যাট জিপিটি থেকে, চ্যাট জিপিটি বলবো না, ওপেন এআই বলবো, কারণ ওদের যে ইয়া প্রোভাইড করে সেটা হচ্ছে ওপেন এআই, আর ক্লডের মাদার কোম্পানি হচ্ছে অ্যানথ্রোপিক। ওকে, সো অ্যানথ্রোপিক থেকে আমি ওদের এপিআই ব্যবহার করে বিভিন্ন ডাটা গুলো নিয়ে আসতেছি। সো অ্যাপ কি করছে, এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে তার কাছে, এই যে ওয়েটারের কাছে, এই ওয়েটারটাকে, এই এপিআইটা হচ্ছে ওয়েটার। কনসেপ্ট আবার বোঝার চেষ্টা করেন, একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই এপিআই হচ্ছে ওয়েটার। সো এখানে একজন ক্লায়েন্টকে সে অ্যাপ রিকোয়েস্ট পাঠাচ্ছে। ডেফিনেটলি কোনো একজন ইউজার হয়তো একটা থাম্বনেল জেনারেট করবে, রিকোয়েস্ট সেন্ড করছে অ্যাপের মাধ্যমে। এপিআই সেই রিকোয়েস্টটা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, সার্ভারের কাছে। এই কুকটা হচ্ছে একজন সার্ভার, ওকে, সার্ভারের কাছে রিকোয়েস্ট নিয়ে গেছে। এরপর সার্ভার ডাটাটা প্রসেস করছে, নর্মালি করছে না, ডাটাটা পুরো প্রসেস করছে, প্রসেস করে তারপর রেসপন্স করছে এবং সেটা অ্যাপের কাছে রেসপন্স হিসাবে আবার নিয়ে এসেছে। তার মানে আমরা এপিআই ব্যবহার করছি কার, অ্যানথ্রোপিকের। অ্যানথ্রোপিক কি করছে, ইমেজ জেনারেশনের এপিআই দিচ্ছে, অথবা ওপেন এআই ইমেজ জেনারেশনের এপিআই দিচ্ছে, অথবা ধরেন আপনি একটা আর্টিকেল জেনারেশনের ওয়েবসাইট বানাবেন, তাহলে আমরা সেটাও কিন্তু করতে পারি। যেমন মার্কেটে অনেক বড় বড় টুল রয়েছে, রাইট, আমরা এই ধরনের একটা স্যাস বানাতে পারি, তাহলে আমরা ওপেন এর এপিআই ব্যবহার করতে পারি। তো এপিআই সেই কাজটাই করছে। সো আপনি অ্যাপ বানাচ্ছেন, এপিআই আসতেছে ওপেন এআই থেকে, আপনি এখানে একটা সিস্টেম প্রম্পট বানায় রাখছেন, রিকোয়েস্ট যাচ্ছে এবং ইউজার প্রম্পট সিস্টেম প্রম্পট মিলে তার কাছে একটা আর্টিকেল জেনারেট হচ্ছে। এবং শুধু আর্টিকেল জেনারেট হচ্ছে না, আর্টিকেলের মধ্যে আবার ইমেজ থাকছে, ভিডিও থাকছে, এভরিথিং। সো এটাই হচ্ছে এপিআই। এপিআই এর কনসেপ্ট হয়তো বুঝতে পারছেন। এপিআই এর একটা আপগ্রেড ভার্সন হচ্ছে এমসিপি। আমি এই দুইটা টার্ম একসাথে বুঝাই দিই, আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন এবং ভালো বুঝতে পারবেন। এমসিপি অনেকটা, এমসিপি কি, এমসিপি অনেকটা হচ্ছে পেন ড্রাইভের মতো। পেন ড্রাইভের কনসেপ্ট কি, পেন ড্রাইভের কনসেপ্ট হচ্ছে ডাটা ট্রান্সফার করে, রাইট, হ্যাঁ, ডাটা ট্রান্সফার করে। সো আমার ডাটা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমি ডাটা ট্রান্সফার করব। তো ডাটা ট্রান্সফারের জন্য আমরা পেন ড্রাইভ ব্যবহার করি। এমসিপি সেম কনসেপ্টে ব্যবহার হয়ে থাকে, সেম কনসেপ্টে। তার মানে আমরা যদি মাল্টিপল ওয়েবসাইটের এপিআই ব্যবহার করতে চাই, করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এমসিপি মোর ফাস্টার এবং মোর সিকিউর। এমসিপি মোর ফাস্টার, মোর সিকিউর। সো ধরেন আমি একটা স্যাস বানাবো এবং যে স্যাসটা অ্যাকচুয়ালি কি নিয়ে, আমি বললাম যে আর্টিকেল ক্রিয়েশন অথবা আর্টিকেল জেনারেশনের একটা স্যাস। এখন আমার ওপেন এআই থেকে বেসিক্যালি আমি টেক্সট নিব, বুঝেন, ওপেন এআই থেকে টেক্সট নিব। আমি ইমেজ নিব হচ্ছে মিডজার্নি থেকে। তো দেখেন মাল্টিপল এপিআই ব্যবহার করতে পারি, কিন্তু এপিআই ব্যবহার না করে, কারণ এমসিপি মোর সিকিউর। তার মানে এই সমস্ত কোম্পানিগুলো আগে এপিআই সার্ভিস দিত, এখন তারা এপিআই তো দিচ্ছে, এট দ্য সেম টাইম এমসিপি সার্ভিস দিচ্ছে। এমসিপি মোর ফাস্টার। পেন ড্রাইভের ডাটা অনেক যেমন ফাস্টার হয়, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে খুব দ্রুত ফাস্ট চলে যাচ্ছে। সো এটাও সেম কনসেপ্ট, রাইট, সেম কনসেপ্ট, পেন ড্রাইভের মতোই ডাটা ট্রান্সফারে হেল্প করছে। সো আমরা একটা স্যাস বানাবো, সেই স্যাসের জন্য একটা রিকোয়েস্ট যাচ্ছে, আমরা এই অ্যাপ থেকে রিকোয়েস্ট যাচ্ছে, ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমি একটা আর্টিকেল দিলাম, সে ওপেন এআই থেকে টেক্সট নিয়ে এসেছে, ইমেজ নিয়ে এসেছে মিডজার্নি থেকে, এবং নিয়ে আসার পরে আমার একটা কমপ্লিট আর্টিকেল আমার সামনে প্রোভাইড করছে, মানে একটা ইউজারের কাছে প্রোভাইড করছে কমপ্লিট আর্টিকেল, যেটার মধ্যে কি আছে, আরো কিছু ডাটা আছে। এবং শুধু তাই নয়, ধরেন আমরা এখানে আরো জিনিস ইমপ্লিমেন্ট করতে পারি, যেমন ধরেন র্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি। র্যাগ এর কনসেপ্ট একটু পরে আসতেছি। কিসের জন্য, ধরেন ইন্টারনাল লিঙ্কিং সেট আপ করবো, রাইট,
তো ইন্টারনাল লিঙ্কিং সেটআপের জন্য আমার এই আর্টিকেলের মধ্যে র্যাক প্রয়োজন হবে। সো এই যে পুরো কনসেপ্টটা, এটা হচ্ছে এমসিপি। এমসিপি মানে ওয়ান কাইন্ড অফ সার্ভারলেস সিস্টেম, পেন ড্রাইভের মতো, যেটা অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সফারে হেল্প করে। সো এটা ইটস লাইক এপিআই বাট মোর অ্যাডভান্স, মোর সিকিউর। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে এজেন্টিক এআই। আমরা এই কনসেপ্টটা নিয়ে একটু আগেই কথা বলছিলাম, সরি, এজেন্টিক কোডিং এর কথা বলছিলাম, রাইট? এইখানেই আসি হচ্ছে এজেন্টিক এআই। এজেন্টিক এর আসলে কনসেপ্টটা কি? ওই যে বললাম, ধরেন আপনি যে টপিক নিয়ে কাজ করবেন, সেই টপিক নিয়ে টপিক ওয়াইজ ও কি করবে, অ্যানালাইসিস করবে, অর্থাৎ ওয়েব রিসার্চ করবে। এবং সে কি করবে, শুধু ওয়েব রিসার্চ করবে না, সে অ্যাকচুয়ালি ডাটা কালেক্ট করবে। ওয়েব রিসার্চের উপরে রিসেন্ট ডাটা কালেক্ট করবে। এরপর সেই ডাটাকে দিয়ে সে আর্টিকেল বানাবে। ওকে, বুঝেন কিন্তু, আর্টিকেল বানাবে। সেই আর্টিকেলকে রিপোস্টের জন্য আবার শর্ট কন্টেন্ট বানাবে, এবং এইটার আবার ধরেন ভিডিও ফরম্যাট বানাবে, রাইট? এই সমস্ত কিছু এজেন্টিক এআই এর মাধ্যমে করা হয়ে থাকে এবং পুরোটাই অটোমেটিক। এবং এখানে মাল্টিপল টুল অ্যাকচুয়ালি ইউজ হয় মার্কেটে। আপনি যদি মানে র বানাতে চান, তাহলে ল্যান্ডগ্রেভ অথবা ল্যাংচেইন ইউজ করা হয়। ওকে, এই ধরনের টুল, এটা মানে র, বাট আমরা র তে যাচ্ছি না, আমরা নো কোড টুল ইউজ করবো, যেহেতু আমরা কোডার না। এই জন্য আমরা এনএটিন ব্যবহার করব এই এজেন্টিক অ্যাক্টিভিটি করানোর জন্য। ওকে, আচ্ছা, এরপর আর কি টার্ম আছে, যেমন আমরা নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা জানতে পারি, ট্রান্সফর্মার, র্যাগ, এগুলো একটু জানতে পারি, একটু সেটাও একটু বলছি। আচ্ছা, র্যাগের কনসেপ্ট একটু বলি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা অনেকবার ইউজ করব কামিং ডেজে। আচ্ছা, এটাকে ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। ধরেন আমি বললাম যে একটা ব্যাংক, সে একটা চ্যাটবট বানাবে। ওকে, সরি, চ্যাট জিপিটি হয়ে গেছে। একটা ব্যাংক একটা চ্যাটবট বানাবে। এখন এই চ্যাটবটের যদি আমি নর্মালি, মানে নর্মাল একটা এআই ইউজ হচ্ছে, নর্মাল এআই, আমি জাস্ট নর্মাল এআই জিনিসটাকেই বলছি, নর্মাল এআই ব্যবহার হচ্ছে, এবং কোনো একজন ইউজার যদি তাকে চ্যাটবটে খুবই ডিটেল কোশ্চেন করে, ধরেন এই ব্যাংকটা অ্যাকচুয়ালি মানে তাদের কোথায় কোথায় ব্রাঞ্চ গুলো আছে, সো যদি নর্মাল এআই হয় সে খুবই জেনারেল অ্যান্সার দিবে। বাট যদি র্যাগ ইউজ করা হয়, ওকে, যদি র্যাগ ইউজ করে, মানে এটা একটা টেকনোলজি, ওকে, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বলে। অর্থাৎ এই ব্যাংকের যে ডকুমেন্টেশন, এটাকে বলা হয় ব্যাংকের ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা র্যাগ এর সাথে ট্রেন করানো হয়। ওকে, ট্রেন করানো কি হবে, তাহলে এই যে ব্যাংক, এই ব্যাংকের যত ডিটেল আছে, যে ধরুন কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, সে কবে কবে খোলা আছে, কয়টার সময় খোলে, তার কি ধরনের সার্ভিস আছে, সো চ্যাটবটে যে কোনো ধরনের কোশ্চেন করা হলে সে অ্যান্সার করতে পারবে। কিসের কারণে? এই যে র্যাগের কারণে। তার মানে কন্টেক্সচুয়াল অ্যান্সার দিতে পারবে। এই কন্টেক্সচুয়াল অ্যান্সার দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি র্যাগ ব্যবহার করা হয় আপনার ইন্ডাস্ট্রিতে। ওকে, যেটা অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি দেখবো যখন এনএটিন জিনিসটা শিখবো তখন। ওকে, সো এটা জাস্ট কন্টেক্সচুয়াল অথবা কন্টেক্সট অ্যাড করানোর জন্য নরমালি র্যাগ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আরো কিছু এখানে বেসিক জিনিস আছে, যেমন ফাইন টিউনিং আছে, এমবেডিং আছে, এগুলো আমি গাইড দিয়ে দিব, আপনারা একটু স্টাডি করে নেবেন। এছাড়া বেসিক এআই আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি রেকর্ড কোর্স, আপনারা সেটা একটু দেখে নেবেন। এই তো মানে খুবই বেসিক আলোচনা, আমি জাস্ট থিওরিটিক্যাল পার্টটা শেষ করলাম, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আপনাদের কাজ হচ্ছে বঙ্গীয়র যে রেকর্ডেড কোর্স সেটা একটু দেখা, প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার দেখলে আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বেসিক এআই এগুলো শিখে ফেলবেন। আর যারা জানেন অ্যাভয়েড করেন, জাস্ট নেক্সট ডের জন্য ওয়েট করেন। নেক্সট ডে আমরা প্লট এইটার ডিটেলসে দেখবো প্র্যাকটিক্যালি। এর অনেক জিনিস অ্যাড হয়েছে, স্কিল, প্লাগ ইন, সাব এজেন্ট, কোওয়ার্ক, কোডিং, মাল্টিপল জিনিস।
কালকে ক্লডের এই জিনিসগুলো আমরা 1 by 1 প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি শিখবো। আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা কোশ্চেন গুলো নেই সমস্ত ক্লাসের উপরে যার যা কোশ্চেন আছে, এবং টপিক ফোকাস থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? দাদা কেমন আছেন? আমি মুস্তাকুর রহমান। ভালো আছি, কেমন আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। দাদা আমি তো লন্ডনে থাকি, এখন বর্তমানে বাংলাদেশে আছি 3-4 মাস থেকে। আচ্ছা তো আচ্ছা। ভাবলাম আপনার কোর্সটাতে জয়েন করে, আমি তো এআই অটোমেশনে জয়েন করছি। এখন আমার প্রশ্ন হলো, এজেন্টিক এআই এর মাধ্যমে যদি আমার যে পার্সোনাল যে পোর্টফোলিও যেটা করছিলাম ডিজিটাল মার্কেটিং এ, এইখানে যদি কন্টেন্ট গুলো আমি অটোমেট করি, ওগুলা পোস্ট হওয়ার পরে কি কপিরাইটেড কোনো স্ট্রাইক আসবে? কপিরাইটেড মানে এটা নিজের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টপিক্যাল অথরিটি মেনটেন করা, অটোমেটিক মানে না এআই না, করে দিবে। এআই দিয়ে করলে কপিরাইটের কোনো ব্যাপার এখানে নাই। কোনো মানে হ্যাঁ, কপিরাইটের কনসেপ্ট একটু ডিফারেন্ট। ধরেন আপনি আমার ভিডিও কপি করে আপনার ওয়েবসাইটে দিছেন অথবা আপনার ইউটিউব চ্যানেলে দিছেন, আমি যদি চাই রাখবো রাখবো, আমি যদি মনে হয় যে না ডিএমসি অ্যাক্ট হিসাবে হোস্টিং কোম্পানিকে মেল দিব অথবা ইউটিউবকে জানাবো, তখন সেটা কপিরাইটে পড়ে যায়। বাট এআই দিয়ে যখন কোনো কিছু বানানো হচ্ছে হ্যাঁ, তখন সেটা কপিরাইটের ব্যাপারটা মানে অ্যাডজাস্ট হয় না এখানে। এআই কন্টেন্ট গুলা ধরবে কিনা? বার্ড আপডেট যে আসছে। না, কপিরাইটের মধ্যে ওটা পড়ে না অ্যাকচুয়ালি। বাট আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ, যে দাদা এটা কি এসইওর জন্য গুগল ধরে ফেলবে কিনা? ইয়েস, গুগল ধরে এইটাই ফেলবে। হ্যাঁ, গুগল ধরে ফেলবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনি কতটুক হিউম্যান টাচ এখানে ইউজ করছেন, কারণ হিউম্যান টাচ এখানে ইম্পর্টেন্ট। মানে হুবহু আচ্ছা কন্টেন্ট দিলে প্রবলেম হয়, বাট এখানে প্রম্পটিং অনেক ইম্পর্টেন্ট। আমি অনেকগুলো এনএটেইনের প্রসেস দেখাবো অ্যাডভান্স জি, লেভেলের, যেগুলোতে আপনি ইয়া মানে বাইপাস করতে পারবেন অ্যাকচুয়ালি। বাট আমি আরেকটা মডেল এখানে এসইওর ক্ষেত্রে বলছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রামেটিক এসইও। যে মডেলটা আপনারা ইউজ করলে গুগল দেখছে একই টাইপের পেজ কিন্তু র্যাঙ্ক পেয়ে যাচ্ছে, ইন্ডেক্স হচ্ছে, প্রবলেম হচ্ছে না। বাট সেটাকে রিয়াল বিজনেসে কনভার্ট করতে হয়। দেখেন আগে ব্লগ নর্মালি খুব ভালো চলতো, এখন ব্লগ র্যাঙ্ক পাচ্ছে না অথবা এআই কন্টেন্টে খুব তাড়াতাড়ি ড্রপ করছে। বাট যদি ওটার মধ্যে একটা রিয়াল বিজনেস ফ্লেভার দেন, তখন গুগল নর্মালি ওই সাইটটাকে ডাউন করে না অ্যাকচুয়ালি। তো আচ্ছা আপনি যদি পোর্টফোলিও সাইটও হয় কিন্তু ওটার মধ্যে যদি সার্ভিস অ্যাড করেন তখন প্রবলেম হয় না, কারণ ওটা সার্ভিস তো আছে। রিয়াল বিজনেস হিসাবে ওটাকে মানে দেখা হচ্ছে আর কি। আচ্ছা, এটাই। আর ওই যে প্রম্পট এর যে কোর্সটা যেটা বললেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পার্ট এই যেহেতু অলরেডি এআই কোর্সের স্টুডেন্ট, অলরেডি আপনি জানেন, শিখছেন। জি জি, বাট তারপরে ওই যে আমাদের অলরেডি যে একটা কোর্স আপনারা জয়েন করছেন, ওই কোর্সে আমি অ্যাড করে দিয়েছি রেকর্ডেড ভিডিওগুলো। আচ্ছা আচ্ছা, সুযোগ পেলে একবার দেখে নিন। হ্যাঁ ঠিক রজত আছে। আমি ওকে ওকে হ্যাঁ, রজত আমি এই যে রেকর্ড যেটা হলো এটা ওই যে বঙ্গীয়র যে কোর্সটা আমি অ্যাড করে দিছি অটোমেট, ওই কোর্সের 7 নম্বর চ্যাপ্টারের প্রথম ভিডিও আজকে ফার্স্ট ক্লাস, যেহেতু ওখানে আমি অ্যাড করে দিব ভিডিওটা। রেন্ডার হলে রাতেই আমি অ্যাড করে দিব। সো যারা আগে থেকে মিস করছেন অথবা পরের ক্লাসও যদি কখনো মিস করেন, ওখানে ভিডিও পেয়ে যাবেন, আমাকে জিজ্ঞেস করতে হবে না, ওখানেই পেয়ে যাবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন, কোনো ফিডব্যাক অথবা আরো কিছু এক্সপেক্ট করছেন কিনা, তাহলে আমাকে বললে আমি ডেফিনেটলি সেটার জন্য প্রিপারেশন নিব, কারণ 1 মাস অনেকটা টাইম, আমি একটু প্রিপারেশনের টাইম পাবো। কারো যদি মনে হয় যে দাদা আপনি যে গাইডলাইনটা দেখালেন এর বাইরে আরো কিছু দেখানো যায় কিনা, আমাকে অবশ্যই একটু জানালে তাহলে আমি প্রিপারেশন নেব। দাদা নেক্সট ক্লাস কি কালকে হবে দাদা? কালকে হবে, কালকে হ্যাঁ, একটু অর্ডার উপরে দাদা মেইন টুল। অ্যান্টি গ্র্যাভিটি নিয়ে একটা সেশন দিয়েন। অ্যান্টি গ্র্যাভিটি দেখলাম মানে অনেক কাজ নিজে অটোমেটিক করে ফেলতেছে। হ্যাঁ যে লোকাল ইস্যুর ক্ষেত্রে আমি যখন দেখলাম যে একটা লোকাল ইস্যুর পুরো বিজনেসটাকে নিজেই যে সার্চ করে কম্পিউটারের মধ্যে অ্যানালাইসিস করে তার রিপোর্ট বানাচ্ছে, তার প্রবলেম সলভ করে দিচ্ছে, আবার এটা বলতে মানে এই জিনিসটা একটু কিভাবে আমরা ইউজ করব। আমি আবার বলছি, মাল্টিপল টুল শিখলে আপনার মাথা নষ্ট হবে। এক একজন ইউটিউবার তাদের ভিডিও কন্টেন্ট বাড়ানোর হ্যাঁ জন্য মাল্টিপল টুল আপনাদের দেখায়, তাই তো? আপনি হ্যাঁ হ্যাঁ
মানে ক্লডেটা আর হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি, এই দুটো জিনিস যদি আপনি একটু দেখান তাহলে আমার মনে হয় যে আমাদের 80 থেকে 90% কাজ ওকে, হয়েই আমি যাবে। আমি আমি অ্যান্টিগ্রেভিটি দেখাই দিব। অ্যান্টিগ্রেভিটির অনেক কাজ, শুধুমাত্র লোকাল এসইওর ব্যাপারটা না, ওখানে মানে ওয়েব স্ক্র্যাপিং থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সবকিছু করানো পসিবল। বাট আমি ক্লডটা হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি। হ্যাঁ, ক্লডটা ভালো করে শিখাই। অন্য টুলগুলো যেটা জি। যেটা শিখতে চান আমাকে বললে আমি ইন্ডিভিজুয়ালি ওটা ধরে ধরে দেখাই দিব। হ্যাঁ আমি না না ওই যে কিরকম জানেন, ওই যে আপনার স্কুলে যেরকম একটা ক্লাস আছে না, যে এক একটা চ্যাপ্টার করে আপনি বানান হ্যাঁ ক্লাসরুমের হ্যাঁ মধ্যে, ওরকম হ্যাঁ। যদি একটা আলাদা ডেডিকেটেড অ্যান্টি গ্র্যাভিটি নিয়ে টিউটোরিয়াল বানান তাহলে আমাদের খুব হেল্প হয়, যে অ্যান্টি গ্র্যাভিটি আমরা কিভাবে ইউজ করবো, যে ওকে, এটা ডান। কিভাবে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করবো। অনেকে দেখা যায় যে আমি দেখলাম রিসেন্টলি একজন হচ্ছে ফ্রি মানে লোকাল ইস্যুর জন্য ওই যে সার্কেল বানায় না, আমরা ম্যাসার্টেশন করি যে, সেটা হ্যাঁ একটা হ্যাঁ সার্কেল জেনারেটর বানায় ফেলছে। তো এরকম অনেক টুল বানাচ্ছে। হ্যাঁ। তো ওকে ওকে, এই জিনিসগুলো কিভাবে বানাই? ক্লড দিয়ে বানাতে পারবো, অ্যান্টিগ্রেভিটির প্রয়োজন হবে না। কারণ আমাকে তখন দেখেন, আপনি যখন দুইটা টুল শিখবেন দুইটা টুলের প্রিমিয়াম অ্যাক্সেস নিতে হবে, কারণ অ্যান্টিগ্রেভিটির একটা লিমিটেশন আছে। আপনি একটা জি। টুলের অর্ধেক বানানোর পর আপনাকে বন্ধ করে দিবে, বলবে যে নেক্সট মান্থে আসো। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তো জি। আপনি যদি প্লট শেখেন তখন আপনার ওইটা লাগবে না। আপনি শুধু কনসেপ্টটা বলেন যে দাদা আমাকে একটা ওই সার্কেল কিভাবে তৈরি করে সেটা একটা টুল বানায় দেন, তাহলে অ্যান্টিগ্রেভিটি লাগবে না, আমি ক্লড এআই দিয়ে বানাই দিব। ব্যাপারটা বুঝতে পারছি? কিন্তু ক্লড এআই তে তো এগুলো বানাতে গেলে তো মানে ফ্রি ভার্সন, আমরা যারা স্টুডেন্ট যারা তারা তো এখন ক্লড প্রিমিয়াম আমি তো অ্যাফোর্ড আমি করতে পারবো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাহলে আমি ফ্রি ভার্সন রাখার চেষ্টা করবো। আগে পেইডটা দেখেন, আমি ফ্রি বেশ কিছু টুল শিখাওয়া দিব, হ্যাঁ, রেকর্ডেড ভার্সন দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে এখন দাদা, আপনি যেটা একটু দাদা মনে বঙ্গি ওর করছেন। যে রেকর্ডেড কোর্সটা আছে ওটা তোমার হচ্ছে সবাইকে কি অ্যাড করে দিয়েছেন, মানে আমাকে কি অ্যাড করে দেওয়া আছে? অলরেডি অ্যাড করে দেওয়া হয়েছে, তুমি একটু বঙ্গিওর ব্যাকএন্ডটা চেক দাও, অ্যাড করে দেওয়া হয়েছে সবাইকে। যার যদি না থাকে একটু আমাকে জানাবেন, বাট আমি সবাইকে অ্যাড করেছি যখন যে পারচেস করছেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আরেকটা ব্যাপার একটু জাস্ট আমি বলে নিই, সেটা হচ্ছে একটু ইনভেস্ট করতে হবে। একটা ভালো প্রোডাক্ট বানাতে হলে মান্থলি $20 একটা ক্লড নিতে হবে, শেয়ারে নিলে হবে না, নিজে নিতে হবে। এই একটা ইনভেস্টমেন্ট, $20 একটা ইনভেস্টমেন্ট সবার পকেটে রাখা উচিত আমি মনে করি। আর কোনো জায়গায় ইনভেস্টমেন্ট নাই, শুধু এই জায়গাটাতে। আর এনএটেন আপনি ফ্রি ইউজ করতে পারবেন, বাট এপিআই কস্টিং এর একটা ব্যাপার থাকে, ওই ম্যাক্সিমাম মান্থলি $5 হলে বিভিন্ন টুল টেস্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট ক্লডের জন্য $20 প্যাকেজ আপনি রাখেন, বাট আমি ফ্রি বেশ কিছু টুল অল্টারনেট হিসাবে দেখাবো, যাতে আপনার যারা স্টুডেন্ট আছেন অথবা রিসেন্টলি শিখছেন তারা যেন ফ্রিতে প্র্যাকটিসটা করতে পারেন। বাট পুরো কোর্সটা আমি ওকে ক্লড এআই দিয়েই করবো, কারণ এটাই ফিউচার। একটা টুল যখন ভালো শিখবেন ওইটাই আপনার বিজনেস তৈরি করবে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা দাদা, খুঁজে পাচ্ছি না এটা আমাদের কোন কোর্সের ভিতরে আছে। অনেকগুলো কোর্স তো দাদা পারচেজ করা আমার। ওই যে আচ্ছা, আমি কোর্সের লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ দিয়ে গ্রুপটাতে দিন। আছেন না? ওটাতে আছেন তো? জি জি দাদা, আছি আছি। হ্যাঁ, দাদা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড হয় নাই আর কি, একটু অ্যাড করে দেন ওই please। যে আমি আপনি রিকোয়েস্ট পাঠাইছি কোর্সের শুরুতেই ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, দেখেন আমি আবার এখানে দিয়ে দিচ্ছি, তার চ্যাটে দিয়ে দাদা, দিচ্ছি। রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু বাট হচ্ছে অ্যাকসেপ্ট করা হয় না ও এখন। পেন্ডিং আছেন? কি জি, নাম আছেন বলেন না? দাদা আমি তো সৌদি আরবে আছি, এই জন্য আর কি আমার তো ডিফারেন্ট নাম্বার। আমি কোর্সের জন্য আলাদা নাম্বার ছিল। নাম কি? তো আহমেদ আশিক। জি 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 ওকে, অ্যাডেড। আচ্ছা, আর কেউ পেন্ডিং আছেন বলেন তো? দাদা আমাকেও অ্যাড করা হয় নাই। আমানত হোসেন। অ্যাডেড একজন, অ্যাডেড। দাদা আমাকে লিংকটা দিলে ভালো হতো একটু চ্যাটে। আমি দিয়ে দিচ্ছি চ্যাটে। থ্যাংক ইউ। দাদা ওই যে আপনার এই এআই অটোমেশন আছে না, হ্যাঁ 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 ওখানে আপনি ওই যে মানে এখন তো এখানে জাস্ট একটা টাচ দিবেন শেষের দিকে, আর ওইখানে আপনি ডিটেলস যে এআই দিয়ে কিভাবে আপনি আলাদা টুলস বানাইলেন বা কিভাবে একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করলেন, মানে অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে আর কি, অ্যান্টি গ্র্যাভিটি জন্য আলাদা একটা সেকশন রাখেন, তাহলে বেশি সুবিধা হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, তাহলে কি তার মানে আমাদের ক্লডের পেজটা নিতে হবে, আর হচ্ছে এনএটেনের $5 আর হচ্ছে ওপেন এআই রিপি এটা নিলেই তো হচ্ছে না? এই ইনভেস্টমেন্টটা থাকলে প্র্যাকটিসটা করতে পারবেন, সরাসরি ক্লায়েন্টের কাজের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবেন। কারণ আমি যেটা বললাম, দেখেন একটু আগেই বলছিলাম, আপনি যখন এজেন্টিক কোডিং শিখবেন আপনি সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারতেছেন। এখন ফ্রিল্যান্সিং কাজ পাওয়া অ্যাকচুয়ালি কঠিন, বাট আপনি লোকাল মার্কেটে কারো ওয়েবসাইট যদি 10,000 টাকা বানায় দেন,
সেখান থেকে একটা ইনকাম ইজিলি করে ফেলতে পারবেন। সো আমি বলবো যে ক্লডের যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে $20 একটা ইনভেস্টমেন্ট আপনার রাখা উচিত। মানে কারণ আমি যা দেখালাম 5টা 6টা প্রজেক্ট দেখালাম, সেগুলো যদি নিজে না করতে পারেন কনফিডেন্স কখনো অ্যাকচুয়ালি গ্রো করবে না। অ্যাটলিস্ট 5 মান্থে আপনার কনফিডেন্স গ্রো করার জন্য $20 ইনভেস্টমেন্ট সবাই রাখে, এটাই বলবো। দাদা আমরা কি সবগুলা ওয়েবসাইট কি প্লট কোড দিয়ে করব? এখানে আমি যতগুলো প্রজেক্ট দেখেছি সবগুলো প্রজেক্ট করাবো। অর্থাৎ আপনি একটা সার্চ ডেভেলপ করবো, র্যাঙ্ক এন্ড রেঞ্জ প্রজেক্ট করবো, অ্যাফিলিয়েট সাইট বানাবো যেটা লিস্টিং সাইট, যেখানে অ্যামাজন অ্যাফিলিয়েট আপনি অটোমেট করতে পারবেন। ব্লগ অ্যাডসেন্স এর কনসেপ্ট যেটা বললাম, ওই যে লোকাল মার্কেটে যারা করে ওই ওয়েবের কনসেপ্ট গুলো আমরা করতে পারি এখানে। বেশ কিছু প্রজেক্ট দেখাবো। কারণ আপনি যত বেশি প্রজেক্ট করবেন এবং পুরোটাই লেটেস্ট টেকনোলজি, যেটা মানে এখন সবচেয়ে বেশি হাইপ তোলা নেক্সট.js আর টেইলিন সিএসএস, এই ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করবো। আর প্রোগ্রামেটিক এসইও ব্যবহার করবো, তাহলে এসইওটাও এখানে শেখা হবে। এবং এসইও গুগল অ্যাকচুয়ালি পছন্দ করে নেক্সট.js কে, এটা বড় কারণ বলি। বড় কারণ হচ্ছে যে একটা হচ্ছে ব্রাউজার আর একটা হচ্ছে সার্ভার। পিএইচপি সাইট গুলো ব্রাউজারে রেন্ডার করে একটা ওয়েব পেজকে, এই যে ওয়ার্ডপ্রেস সাইট বলেন অথবা সাইট বলেন, ব্রাউজার রেন্ডার করে। ব্রাউজার রেন্ডার হলে সাইটের মেমোরি আপনার হয় না, মানে ধরেন কেউ একজন রিমুভ করে দিল, সেটা রিমুভ হয়ে গেল। বাট ক্ষেত্রে নেক্সট.js এর ক্ষেত্রে আপনার রেন্ডারটা হয় সার্ভারে। তো সার্ভারে হওয়ার কারণে ওইটা অ্যাকচুয়ালি আপনার স্পিড অনেক ফাস্ট হয় এবং গুগল ক্রলিং করতে পারে খুব তাড়াতাড়ি। সো নেক্সট.js এর সাইট গুলো আপনার পায়, মানে এসইও র্যাঙ্কিং তাড়াতাড়ি পায়। এই জন্য আমি হ্যাঁ, এই জন্য আমি ওয়ার্ডপ্রেস দেখাবো, ওয়ার্ডপ্রেসও দেখাবো, এট দ্য সেম টাইম আপনার নেক্সট.js এর সাইট করা দেখাবো। সব প্রজেক্ট গুলো নেক্সট.js এ দেখাবো। আমি দিচ্ছি, ওই যে লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, আর কারো কোশ্চেন? দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলে। সো আমি মার্কেটিং এ জব করি, তো ক্লায়েন্টের আপনার ফেসবুক অ্যাডস এন্ড গুগল অ্যাডস ম্যানেজ করা হয় আর কি। ওকে, সো মোস্টলি দ্য রিজন দ্যাট আই ইউজ এআই ইজ লাইক ক্রিয়েটিং রিপোর্টস এন্ড দেন সার্চ টার্ম গুলো চেক দেওয়া, দেন এগুলো অ্যাড করা। সো ওইগুলো অটোমেশন করার জন্য আমি এনরোল করছিলাম। সো আমরা কি ওই পর্যন্ত? হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক ইজি। আমি এই জন্য বলছি আগে ক্লড এআই আমি ভালো করে শিখাই নি, খুব ইজি। কারণ আপনি যখন স্কিল শিখবেন, আপনি যখন কোওয়ার্ক শিখবেন, খুব সিম্পল। যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম ম্যানেজ করতে পারবেন, অটোমেশন করতে পারবেন, স্ক্রিপ্টিং থেকে শুরু করে রিপোর্টিং জেনারেশন ও ম্যানেজ করবে, সবকিছু নো প্রবলেম। এই জন্য আপনার ওই যে এমসিপি সার্ভারও শিখতে হবে, কারণ থার্ড পার্টি এমসিপি সার্ভারের মাধ্যমে এগুলো মোস্টলি হয়ে থাকে। নো প্রবলেম। হ্যাঁ, আমি ওপেন ক্লো দিয়ে অনেক ট্রাই করছি এবং লিটল বিট ম্যানেজিং আর কি। এটা অনেক টুল আছে, ও আমি আসলে অনেক টুলে ফোকাস করছি না। কোওয়ার্কে ধরেন আপনার পিসি নিয়ে বসে থাকা লাগে, ও পিসি বসে থাকা লাগে, একটা প্রবলেম, রাইট? এটা একটা প্রবলেম। I'm trying to make like আচ্ছা, আমি তাহলে ওপেন, হ্যাঁ আমি ওপেন ফ্লো, ঠিক আছে ঠিক আছে, ওপেন ফ্লো আমি দেখাই দিব। মানে something that can be done automatically without going অটোমেটেড, through রাইট? হ্যাঁ, এখানে এখানে ওখানে একটা ব্যাপার রয়েছে যে ধরেন ওপেন ফ্লো হলে আপনার ওই যে তখন আবার মেমোরি একটা ব্যাপার থাকতেছে, ভালো পিসি ছাড়া, র্যাম ছাড়া তখন ম্যানেজ করার কাজ। আমি ওটা দেখাই দিব, বাট সবাই এটা হয় না যে সবাই হ্যান্ডেল করতে পারবে না, এটা একটা ব্যাপার। বাট দেখানো উচিত, আমি মনে করি, আমি অবশ্যই দেখাবো ওটা। কারণ কোর্সে তো আপনার ওই যে ফেসবুক এন্ড Yes, গুগল yes. অটোমেশন ছিল, Right. ওইটাই ছিল আমার মেইন টেস্ট আর কি। রাইট, দেখাবো। ওকে, থ্যাঙ্কস। দাদা আমারও কিন্তু এনরোলের মেইন কারণ হচ্ছে এটাই। ফেসবুক অ্যাড করলেন, আমি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, ডান। 5-6টা ক্লাস আমাদের টেকনিক্যাল ওয়েবসাইট বেস, তারপরে আমরা মার্কেটিং এরিয়াগুলোতে যাব। আচ্ছা, যারা যারা হোয়াটসঅ্যাপে জয়েন করেননি, ওই যে আমি দেখেন চ্যাটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা জয়েন করেন, আমি এখনই অ্যাকসেপ্ট করে দিই। কারো কোশ্চেন নাই আশা করি, তাহলে আজকে রাখি, কালকে অলরেডি। দাদা হ্যাঁ বলুন। র ভিডিও দিয়ে দেবেন নাকি দাদা ওই গ্রুপে এসে বঙ্গীয়তে? বঙ্গীয়তে আবার বলেন, বুঝিনি। র ভিডিও গুলো দিয়ে দেবেন মানে এই? র ভিডিও দিয়ে দিব, এডিট করবো না, যা আছে তাই দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। কারো কোশ্চেন আছে? ওকে, দাদা হ্যাঁ আমি বলুন। বলতে চাচ্ছিলাম কি যে পাইথন দিয়ে যেভাবে
আপনার স্ক্র্যাপিং করা হয়, এই বিষয়গুলো কি এখানে লাইভ অটোমেশন? লাইভ দেখাবো। ও ওকে, ঠিক আছে। ধরেন আমার পাইথন বেসিকটা জানা উচিত সবার। তো দাদা But- এর আগেও আমি কোশ্চেন করছিলাম, এখানে না মানে পার্সোনালি। তো হুম, হুম। আমি আসলে কোথা থেকে শুরু করব এই বিষয়টা আমি এখনো কিন্তু ক্লিয়ার করতে পারতেছি না, যেহেতু আমি অনেক আমাদের- বেসিক আর কি। আমাদের পাইথন কোর্সটা কি আপনি মনে হয় ইয়েতে আছেন, এআই কোর্সে আছেন, জি রেকর্ড কোর্সটা? ওখানে পাইথনটা খুবই বেসিক লেভেলে আলোচনা করা, মানে ধরেন খুব ভেরিয়েবল কি, কিভাবে একটা ছোট টুল বানাতে হয়, স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, টাপল, ডিকশনারি, মানে বেসিক সিনট্যাক্স গুলো শেখানো হয়েছে। ওই জিনিসগুলো অ্যাটলিস্ট একটা শিখে নেন, আমি সেটাই বলছি। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে ধরেন আপনি যখন এই যে যেটা বললাম যে আমি একটা স্যাস বানায় ফেলবো, সেখানে একটা ছোট স্ক্রিপ্ট বানানোর জন্য ধরেন আমার পাইথন না শিখলেও চলবে, কিন্তু শিখে রাখা ভালো না? ও আচ্ছা আচ্ছা, বেসিকটা শিখে রাখা। আমি বাট পুরো স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ক্লড দিয়ে ডেভেলপ করবো, পুরো স্ক্র্যাপিং এবং উইদাউট প্রক্সি, কারণ প্রক্সির প্রচুর টাকা যায় এবং এটার জন্য বেশ কিছু আলাদা আলাদা টেকনোলজি রয়েছে। যেমন প্লে রাইট ব্যবহার করবো। প্লে রাইট হচ্ছে আপনার ওয়েব স্ক্র্যাপিং করবে কিন্তু কোনো প্রক্সি লাগবে না। এছাড়া আমরা সেলেনিয়াম ব্যবহার করতে পারি, আমরা বেশ কিছু টেকনোলজি আছে এবং উইদাউট প্রক্সি, কারণ প্রক্সি একটা বড় কস্ট এখানে জড়িত, বাট প্রক্সি ছাড়া ব্যবহার করতে পারবো, অসুবিধা হবে না। আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে এক ভাই বলছিল যে লোকাল এসইওর যে কম্পিটিটর অ্যানালাইসিস বা এই বিষয়গুলো দেখা গেল যে ইন্টেন্ট, এগুলো অ্যানালাইসিস, এই বিষয়গুলো কি এআই অটোমেশনের মাধ্যমে হয়ে যাবে? সব হবে। ওকে ওকে, ঠিক আছে। এই জন্য বললাম যে ধরেন আগে ভালো করে এআই এর টেকনোলজিটা বুঝতে হবে, যেটা আজকে আলোচনা করলাম, যে টোকেন, কনটেক্সট উইন্ডো, এমসিপি, এপিআই। বেসিকটা আসলে ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য একটু নিজেরা স্টাডি করবেন। আমার যে রেকর্ডেড কোর্সটা একটু আরবার দেখবেন। আর নেক্সট ডেতে ক্লড এআইটা একটু ভালো করে শেখাবো। ওটা শেখার পরে দেন মানে আমাকে আর আপনাদের কোশ্চেন করতে হবে না, তখন আপনারা নিজেরাই আশা করি সবকিছু ডেভেলপ করে ফেলতে পারবেন, সবকিছু। দাদা আরেকটা জিনিস আমি একটু মেনশন করতে ভুলে গেছি, হ্যাঁ, সেটা হলো যে ক্লড এআই দিয়ে বা এমন একটা এআই এজেন্ট দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করবো যাতে ধরো যে আমার জন্য মানে লিড জেনারেশনটা করে দেয়, মানে ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আর কি। অ্যাকচুয়ালি যখন আমরা নতুন যারা ফ্রিল্যান্সার আছে যারা আউট অফ মার্কেট ক্লায়েন্ট খুঁজে বের করতে চাই, তারা হচ্ছে এমন একটা সিস্টেম বানাবো যে হচ্ছে যে আমার জন্য লিড গুলো খুঁজবে, ওরা ইমেল ভেরিফাই করবে এবং নিজের হয়ে মানে একটা ইমেল মার্কেটিং সিস্টেম, কোল্ড মেইল সিস্টেম আর কি। এভরিথিং পসিবল। জাস্ট এখানে কিছু কস্টই মানে কস্ট ইনভলভমেন্ট আছে। আমি কনসেপ্টটা বুঝি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। দেখেন এখানে সমস্ত কিছু এখন অটোমেট হচ্ছে, সমস্ত কিছু, বাট কস্টটা কোথায় ইনভলভ আছে আমি জাস্ট একটু বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যেটাই বলেন, আপনি বলবেন যে দাদা আমি পৃথিবীতে যত ওয়েবসাইট মানে টপ নিউজ আছে তাদের থেকে টপিক নিব, টপিক নিয়ে সেই কন্টেন্টটা অটোমেটিক আমার লিঙ্কডইনে যাবে, ভিডিও তৈরি হবে, সমস্ত কিছু পসিবল। শুধু এখানে একটু কস্ট ইনভলভমেন্ট। আমি জাস্ট একটু কনসেপ্ট আপনাকে বুঝাই। আপনি আমাকে বললেন যে দাদা যে আমার লিড কালেক্ট করবে অটোমেটিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট, লিড কালেক্ট হবে অটোমেটিক। আচ্ছা, বুঝলাম। তারপর লিড কালেকশন, এরপরে সেই লিডটা অ্যাকচুয়ালি ও ভেরিফাই করবে। আচ্ছা, পসিবল। হ্যাঁ হ্যাঁ, পরে এই লিডটার উপর বেস করে ও একটা ধরেন কপিরাইটিং কোল্ড মেইল আউটরিচ করবে। কপিরাইটিং আচ্ছা। করার পর এটার কোল্ড মেইলিং এর জন্য প্রিপেয়ার হয়ে যাবে এবং অটোমেটিক ক্যাম্পেইন সেটআপ হয়ে যাবে, রাইট? সমস্ত জি, জি। কিছু এখানে পসিবল। কিভাবে পসিবল? আমরা আগে এগুলো কি করতাম জানেন? এগুলো করতাম হচ্ছে এই প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল টুল থাকতো, ম্যানুয়াল অ্যাকশন এবং ইন্ডিভিজুয়াল টুল। ধরেন লিড জেনারেশনের জন্য আমরা একটা টুল ব্যবহার করি, ধরেন অ্যাপোলো। তো এই টুলটা দিয়ে আমরা লিড জেনারেট করতাম। এখন আমরা ধরেন টুল জেনারেট মানে টুল ব্যবহার হচ্ছে, কিন্তু এই অ্যাপোলো অথবা এই টাইপের টুল ব্যবহার করব, হয় আমরা এখানে স্ক্র্যাপিং ইউজ করতে পারি অথবা এখানে এমসিপি ব্যবহার করতে পারি। দুইটা ব্যাপারে চলে আসছে। কার এমসিপি? অ্যাপোলোর এমসিপি ব্যবহার করতে পারি। কনসেপ্টটা বুঝতে পারছি? জি, রাইট। সো তার মানে এখানে ইনভেস্টমেন্টটা কোথায়? এই যে টুল অ্যাপোলো, আমরা যদি স্ক্র্যাপিং করি তাহলে তো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু যদি অ্যাপোলোতে যাই তাহলে এমসিপি দিতে হবে, তাহলে এমসিপি একটা ইনভেস্টমেন্ট রয়েছে। তার মানে এপিআই যেটা অথবা এমসিপি সেটা একটা ইনভেস্টমেন্ট রয়েছে। একইভাবে ভেরিফিকেশন,
একটা লিড কালেক্ট হলো, সেই লিড কালেকশনের জন্য আমরা ম্যানুয়ালি আগে টুল দিয়ে ভেরিফাই করতাম যে 500 লিড আসছে অথবা কালেক্ট করছি, সেই 500 লিড কোন একটা টুল দিয়ে ভেরিফাই করবো। এখন সেই টুলের জন্য আমার এপিআই লাগবে অথবা এমসিপি লাগবে, তার মানে এখানে একটা ইনভেস্টমেন্ট, এটাও পুরো অটোমেশন, আমার কিছু লাগছে না। আচ্ছা, এরপরে চলে আসতেছি কপিরাইটিং। কপিরাইটিং এর জন্য আমার কার সাথে কানেক্ট করতে পারে, আমার এখানে ধরেন ক্লডের সাথে কানেক্ট হতে পারে। এখন ক্লড কি ইউজ করবো, ক্লড এপিআই ইউজ করবো, তার মানে ইনভেস্টমেন্ট। আমার কোল মেলিং এর জন্য ধরেন আমি একটা টুল ব্যবহার করব, সেই টুলটা হতে পারে ইনস্ট্যান্টলি। তো ইনস্ট্যান্টলি যদি ব্যবহার করতে চাই তাহলে ইনস্ট্যান্টলি আমরা ম্যানেজ করছি কিসের সাথে, এমসিপি ব্যবহার হচ্ছে অথবা এপিআই ব্যবহার হচ্ছে। তো দেখেন দিন শেষে সমস্ত কিছু এপিআই ব্যবহার হচ্ছে, এবং এই এআই এজেন্টটা আমরা যদি অটোমেট করতে চাই, এই পুরো প্রসেস অটোমেট করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, এনএটেইন ব্যবহার করতে পারি অথবা ওপেন ফ্লো ব্যবহার করতে পারি, রাইট? তার মানে ইনভেস্টমেন্ট ব্যবহার। দেখেন আগে কি হতো, আগে সব ম্যানুয়ালি করতাম, বাট টুলের পিছনে ইনভেস্ট করতে হতোই, তোমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না, সমস্ত কিছু অটোমেট করতে। কিন্তু এই যে একটা ইনভেস্টমেন্ট, এগুলো তো ইনভেস্টমেন্ট আছেই, বাট এখানে আমরা একটা ইনভেস্টমেন্ট থাকতেছে। বুঝতে পারছি? সমস্ত কিছু এখানে অটোমেট জি। হচ্ছে, সমস্ত কিছু। তাহলে এখানে অটোমেট করতে গিয়ে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। এখানে কস্টিংটা বেড়ে যাচ্ছে কারণ দেখেন এই যে লিড কালেক্ট হচ্ছে, এখানে অনেক বেশি লিড কালেক্ট হচ্ছে, কপিরাইটিং হচ্ছে, জি। কারণ একটু অর্ডার এপিআই থেকে আপনার যে স্ক্রিপ্টটা ডেভেলপ হচ্ছে ওইটা পছন্দ নাও হতে পারে। কোল্ড মেলিং অটোমেট হচ্ছে, বাট এখানে হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে আপনার টাইমটা আগে যেটা 5 ঘন্টা লাগতো এখন সেটা লাগছে 1 ঘন্টা। আপনার কস্টিং হলেও টাইমটা বেঁচে যাচ্ছে, বাট এই যে রেগুলার চেক আপ, মানে এআই মানে হচ্ছে সমস্ত কিছু এআই এর উপর ছেড়ে দেওয়া না, এআই মানে হচ্ছে জিনিসটা আপনার টাইমটা কমায় দিচ্ছে। আপনার হিউম্যান ব্রেন সবসময় ব্যবহার হচ্ছে, এটা একটু মাথায় রাখবেন, শুধু টাইমটা কমায় জি, দিচ্ছে, বুঝতে পারছি। বাট সমস্ত কিছুই আমরা এখানে অটোমেট করবো, নো টেনশন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তাহলে আমরা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড এর যদি অটোমেশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি বেসিক হচ্ছে গুগল অ্যাড ফেসবুক অ্যাড সম্পর্কে প্রপার নলেজ ছাড়া কি আমরা করতে পারবো, নাকি শুধু এআই জানলেই হবে? দেখেন মানে ডেফিনেটলি যখন কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করা হবে, ওই ইন্ডাস্ট্রির তো বেসিক নলেজটা লাগবে, না হলে তাহলে মানে আপনি ভালো করতে পারবেন না, এটাই স্বাভাবিক। শুধু এআই কি করছে, এআই এজ এ হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করছে, তাই না? তাই তো দেখলাম। ধরেন এই যে উনি যেমন বললো যে দাদা আমি পুরো প্রসেসটাকে অটোমেট করতে চাই, তাহলে তো ওনাকে এই প্রসেসটাকে জানতে হবে যে প্রথমে লিড কালেক্ট করতে হয়, তারপর ভেরিফাই করতে হয়, তারপর কপিরাইটিং, তারপর কোল্ড মেলিং সফটওয়্যার সেট আপ করতে হয় এবং ক্যাম্পেইন রান করতে হয়। তার মানে আপনাকে কোল্ড মেলিং এর পুরো কনসেপ্ট, লিড জেনারেশনের কনসেপ্ট শিখে নিতে হবে। এআই কি করছে, আপনার টাইমটা বাঁচাচ্ছে, সময়টা বাঁচাচ্ছে। আবার এআই যে আউটপুটটা দিচ্ছে এটাও তো আমাদেরকে একটু চেক করে দেখতে হবে এই যে জন্য আউটপুটটা সঠিক আসতেছে কিনা। রাইট, হিউম্যান ইন্টারেকশন। সো আমি কোনো কিছুই ডিরেক্ট পাবলিশ করছি না, ও এটা করছে, এটা করছে, এটা করছে, যখন কোল্ড মেলিংটা যাবে তো আমি এখানে পজ দিয়ে দিচ্ছি যে এটা হিউম্যান ইন্টারেকশনের মাধ্যমে পাবলিশ হবে। সো আপনি এখানে পুরো ভেরিফিকেশনটা করছেন, বাট এই প্রসেসটা পুরোটা হয়ে আসুক অটোমেটিক, বাট এইখানে আপনি ভেরিফাই তাহলে হুম। তাহলে এখানে যে আমরা এই যে প্রসেসটার কথা বললাম, ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা কম খরচে এআই ব্যবহার করে কিভাবে এই জিনিসটা করতে পারি? দেখেন কম খরচের ম্যানুয়াল কাজ কোনো সমস্যা নাই। দেখেন আমাদের ক্ষেত্রে জিনিসটা খাটে না, ইউএস এর ক্ষেত্রে খাটে। কেন বলছি, ধরেন আমাদের এখানে একজন মানুষের স্যালারি হচ্ছে 20,000 থেকে 30,000 টাকা, ইউএসএ সেটা $4,000 থেকে $5,000। আপনি এবার ক্যালকুলেট করে দেখেন এই এপিআই কস্ট এখানে ম্যাক্সিমাম এটা ম্যানেজ করতে $30 খরচ হবে। আগে এই পুরা প্রসেসটা ধরেন 5 জন মানুষ করতো, এটা এখন 1 মানুষ সামলাচ্ছে, তাহলে কস্টিংটা কোথায় কমছে, কনসেপ্টটা বুঝতে পারছেন? জি, হিউম্যান মার্কেটে মাত্র 30,000 টাকা স্যালারি, কিন্তু বাইরের মার্কেটে এটা $5,000 স্যালারি। সো যেটা একটা ধরেন 50,000 ইমেল প্রসেস করার জন্য প্রতি মাসে 2 জন অথবা 3 জন মানুষ কাজ করতো, ওইটা এখন 1 জন মানুষ করছে। সো এখানে $100 কস্টিং হচ্ছে অথবা $200 কস্টিং হচ্ছে। এই যে কস্টিংটা এইভাবে কমছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সব জায়গায় কস্টিং, এই যে দেখেন এমসিপি এপিআই ইউজ হচ্ছে, এপিআই এবং হিউম্যান ইন্টারাকশন এখানে কাজ হচ্ছে। এরপর রেজাল্ট কালেক্ট হচ্ছে, সেই রেজাল্টটা অ্যানালাইসিস হচ্ছে, সেটাও এআই দিয়েই হচ্ছে, সেটাও এআই দিয়েই জেনারেট হচ্ছে। বাট আলটিমেটলি প্রত্যেকটা জায়গায় কস্টিং। আমাদের মতো ধরেন গরিব কান্ট্রির জন্য জিনিসটা মানে কস্টলি, কিন্তু ওদের জন্য তো অনেক চিপ, তাই না? 2 জন মানুষ যেখানে কাজ করছে, একজন মানুষ পার্ট টাইম কাজ করছে,
ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এআই তো হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে দাদা আমাদের তাহলে উপায়টা কি এখন? যেমন ধরেন আমি যদি ক্লায়েন্ট খুঁজতে চাই, কারণ আমি চিন্তা করুন যে আমি ইসিওর কোনো ক্লায়েন্ট খুঁজবো, কোল্ড মেইলিং করবো, তাহলে আমাদের উপায়টা কি? না, এখানে দেখুন ম্যানেজার কিন্তু লাগছেই, এটা ভুল কথা, ম্যানেজার লাগছে না, এই যে ম্যানেজার লাগছে। আবার ধরেন এক বিজনেস কিরকম হয়, একটা হচ্ছে ওয়ান টাইম সেট আপ আর একটা হচ্ছে রিকারিং। তো ধরেন এনএটেইন অথবা ওপেন ক্লথে এই পুরো জিনিসটা সেট আপ করার জন্য কেউ $500 চার্জ করছে এজেন্সি দিয়ে, আবার কেউ হচ্ছে এটা রিকারিং চার্জ করছে যে হ্যাঁ আমি পুরো প্রসেসটা মেনটেন করবো, এটার জন্য একটা স্যালারি। সো দুইটা প্রসেসেই তো চার্জ হচ্ছে, তাই না, যারা এজেন্সি বিল করে কাজ করছে। চাচ্ছিলাম কি যে ও শুধু মার্কেটের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যে আপনার কাছ থেকে যে আমরা শিখতেছি এগুলো, এই সার্ভিস গুলো আমরা যেমন বাইরের ক্লায়েন্টের সাথে আউটরিচ করে স্কেল করতে পারি, বা ওইভাবে একটা স্কেল করতে পারি যাতে আমাদের মনে করি যে আর্নিং সোর্সটা সিকিউর থাকে। কারণ একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড থাকার কিছু রিস্ক এই চিন্তা থেকে আর কি জিজ্ঞেস করতেছিলাম যে দেখেন আপনি করতে পারি। আমি বলছি আপনারা এআই শিখছেন, এখানে একটা প্ল্যাটফর্মের উপরে আসলে কখনো মানে ডিপেন্ডেন্ট হচ্ছেন না, কিন্তু প্রত্যেকটা জায়গার বেসিক ফাউন্ডেশন নলেজ আছে। যেমন আপনি আমার সাথে এখন স্যাস বানাতে পারেন, তাহলে স্যাস বানানোর জন্য তো বেসিক ফাউন্ডেশন দরকার, যে ওয়েবসাইট কিভাবে পারফর্ম করে, ডোমেইন হোস্টিং কিভাবে পারফর্ম করে। একইভাবে আপনি মেটা অ্যাডস রান করবেন, মেটা অ্যাডস কিভাবে রান করে, মেটা অ্যাডস এর কনসেপ্টটা কি, এগুলো বেসিক আপনি এগুলো শিখে নেবেন আর কি। কিন্তু আমি এখানে এআই কে কিভাবে ইউজ করতে হয়, অটোমেট করতে হয় পুরো বিজনেসকে, এই প্রসেসটাই শেখাচ্ছি। তারপরেও যাদের যাদের প্রবলেম আছে, যারা এসিও বুঝি না একটু বুঝাই দেন, এসিও শিখাই দিব। যদি মেটা অ্যাডস বুঝি না একটু শিখাই দেন, শিখাই দিব একটা দুটো ক্যাম্পেইন রান করে। এগুলো কঠিন কিছু না, এগুলো অল্প সময় কাজ। আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ। ওকে, দাদা কালকে কি কি বিষয় কালকে আমরা ক্লডের ক্লড নিয়ে পুরো আলোচনা, কালকে এটাই ভালো করে শিখবো। অনেকগুলো নতুন নতুন জিনিস কিভাবে সেট আপ করতে হয়, মেশিন, সমস্ত কিছু শিখবো কালকে ক্লড দিয়ে। ওকে, আসসালামু আলাইকুম দাদা, আমার কিছু প্রশ্ন ছিল একটা বলুন বলুন। হ্যাঁ, মানে এই যে বর্তমান যে টিকটক সহ ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এখন এগুলো চলতেছে, যে ইউজিসি অ্যাড গুলা, যে যারা মেক বানাবো। এআই বা এই জাতীয় টুল ব্যবহার করে, যারা ইউজিসি ভিডিও কন্টেন্ট গুলা তৈরি করে, অ্যাড গুলা তৈরি করে, বিজ্ঞাপন গুলা তৈরি করে, হুম, তো এই জাতীয় কি মানে কিছু শিখাবেন? যে হ্যাঁ তো শিখাবো, সিম্পল, এগুলা খুবই সিম্পল জিনিস, টেনশন নিয়েন না। আচ্ছা, মানে এটা জানার জন্য, এটা হলে আরো বেশি ভালো হ্যাঁ হতো, আমি কারণ আমি আবার বলছি, আমি অনেক প্রজেক্টে কাজ করতেছি, তো হ্যাঁ অ্যানালাইসিস হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ টেনশন নিন না, আমি আবার বলছি আমার কোর্সেই আছে। আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে শুরু করে মার্কেটিং এর সমস্ত এলিমেন্টস গুলো শেখাবো। সমস্ত কিছু অটোমেট হচ্ছে, শুধু একটু ইনভলভমেন্ট হচ্ছে কস্ট। প্রত্যেকটা জি, সার্ভার অথবা সফটওয়্যারের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে এমসিবি সার্ভার। তো আপনি যেমন আমাকে বললেন যে দাদা ইউজিসি অ্যাড, ইউজিসির জন্য আমি হেজেন নিব, হেজেনের একটা কস্ট এখানে ইনভলভমেন্ট রয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি, যখন ক্লায়েন্ট হবে তখন ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন, ব্যাপারটা এরকম। বাট আমি দেখাবো সবকিছু। জি, ওকে দাদা, থ্যাংক ইউ। এটাই। মানে এখন খুব বড় একটা টুল মার্কেটে নাম করছে হিগসফিল্ড, অনেক বড় টুল, অনেক মানে প্রায়োরিটি পেয়ে গেছে, ওদের এমসিপি দিয়ে আপনি সমস্ত কিছু অটোমেট করতে পারবেন। আমি ওটা দেখাই দিব, কোনো টেনশন নিন না। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপ লিংক উপরে দিলাম তো, পাননি? আচ্ছা, কোর্সের দাদা লিংক ক্লাসটা কি মানে 8:30টায় থাকবে না একটু পরে হবে? বা এই টাইমটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, কারণ আমি রিসেন্ট মানে আমার ভার্সিটি কিন্তু শেষ হয়ে প্রায় 8:30টার সময় দিক শেষ হয়ে 9:30টার দিকে হইতো, তাহলে আজকে আমার জন্য বেটার হইতো। এখন জানি না কার জন্য কি হবে, কারণ অনেক সময় অফিস থাকে, অনেক কাজকর্মে ব্যস্ত থাকে, যারা মেনলি যারা ঢাকার মধ্যে থাকে। আমি জানি না, আমি গ্রুপে একটা ইয়া করবো নি, 9:30 করতে পারবো না, 9টা করতে পারি, কারণ বেশি দেরি হয়ে যাবে ওইদিকে আবার রাতে। আচ্ছা দাদা, যেটা ভালো সেটা করি আমি। আমি একটা পোল দিবনি, মেজরিটি যা বলে আমি সেটাতেই ফোকাস। আচ্ছা, হ্যাঁ, ওকে দাদা। ওই যে রেকর্ডেড কোর্সটা দিয়ে দিয়েন একটু আমি রেকর্ডেড কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিংকটা আপনাদেরকে দিচ্ছি জাস্ট। আর মানে কালকের জন্য আজকের প্রিপারেশন কি নেওয়া যায়? ধরেন কালকে যে আজকে প্রিপারেশন হচ্ছে, আমি এই যে কোর্সের লিংকটা দিলাম, এই কোর্সের অ্যাক্সেসটা আমি সবাইকে দিয়ে দিছি। যদি না পেয়ে থাকেন আমার একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি দিয়ে দিব। প্রথম 3টা চ্যাপ্টার একটু শিখে নেবেন, প্রথম 3-4টা চ্যাপ্টার। ওই যে এআই ফান্ডামেন্টাল, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর জেনারেটিভ এআই, এগুলা বেসিক কনসেপ্ট গুলো শিখে নেবেন, দ্যাটস ইট। কালকে আমি ক্লড এটা সব শিখাই দিব। আর এনএটিন এখন শিখেন না, পরে শিখেন, যদি সময় পান এই উইকে শিখে নিন, বা এনএটিনটা শিখতে হবে। আমি
ওপেন ক্লাউ দেখাই দিব, বাট এনএটেনটা ভালো করে শিখে নিন। এআই এজেন্ট ভিডিওগুলো তো প্লে হচ্ছে না, সম্ভবত অ্যাড নাই এটা। লগ ইন করেন, লগ ইন করলে দেখতে পাবেন। লগ ইন তো আমি অলরেডি ওয়েবসাইটে লগ ইন করে ব্যাক এন্ডে যান। আচ্ছা, না পারলে আমাকে একটু নক দেন, আমি সলভ করে দিচ্ছি। জি দাদা, আমিও পারতেছি না ভিডিওগুলো আচ্ছা, দেখতে। আমাকে একটু নক দেন, আমি সলভ করে দিচ্ছি। যার যার অ্যাক্সেস নাই আমাকে বললে আমি নক ওকে দিয়ে দিচ্ছি। এখানে কোর্সে দুইটা অ্যাক্সেস দেখাচ্ছে। একটা দাদা হলো কোর্সটার digital কোর্সটার নাম marketing কি আছে দাদা, যেটা তোমার রেকর্ডেড কোর্সটা, যেটা আমাদের অ্যাক্সেস দেওয়া আছে প্রি রেকর্ডিংটা? দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিই, দাদা সবাই কনফিউজ হচ্ছে। দাঁড়ান, হ্যাঁ এটাই দেখান। আমার কাছে মনে হয় এটা অ্যাড আছে, কিন্তু আপনি যেটা দিছেন ওটা আবার মেম্বারশিপ। যারা নতুন স্টুডেন্ট তারা এই কোর্সটা পারচেজ করছেন। আবার দেখেন, আপনি এই যে হোম পেজে আসলে এই যে নিচে এখনই ভর্তি হন, এইখানে ক্লিক দিলেই এটা পেয়ে যাবেন। এই কোর্সটাই হচ্ছে সেই কোর্সটা। এই কোর্সটা আমি আচ্ছা। সবাইকে দিয়ে দিছি যারা। দাদা একটু সাইন ইন করে ওখানে যান তো একটু, যে আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে কয়েকটা চ্যাপ্টার, এবং আজকে যে রেকর্ড কোর্সটা হলো, এই রেকর্ড ভিডিওটা আমি এই আজকের তারিখে অ্যাড করে দিব। 1 মিনিট, হ্যাঁ 2 মিনিট। এইখানে এই যে আমি এখানে ভিডিও অ্যাড করে দিব। যারা বলেন। আমার কাছে এখানে একটা অ্যাক্সেস দেখাচ্ছে মাই কোর্সে ডিজিটাল মার্কেটিং উইথ এআই অটোমেশন স্মার্ট মার্কেটিং এর এই কমপ্লিট এআই সিস্টেম। এইটাই। হ্যাঁ, এটা হলো ওই যে লাইফ টাইম মেম্বারদের জন্য, এবং সবাই ডিজিটাল মার্কেটিং এআই অটোমেশন ফর ওল্ড স্টুডেন্ট। এটা কি সেম? এখানে ওল্ড দুইটা। স্টুডেন্ট শুধু ওটা পারচেজ লিংক ছিল, ওটা কিছু না, ওটা শুধু পারচেজ লিংক ছিল। ও আচ্ছা দাদা এটা বলুন। দাদা একটু বিরক্ত করি দাদা, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং পাইথনের এই জিনিসটা এই যে এখানে কই আছে একটু শুধু দেখাই দিতে। এই যে দেখেন 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। পাইথনটা নাই, আমি অ্যাড করে দিব। পাইথনটা অ্যাড করে দিব। আচ্ছা, আমাকে পূর্বে তাহলে এইটাই আপনি করতে বলছিলেন যে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এইটা এবং পাইথনের এইটা শিখেন। হ্যাঁ, রাইট। আমি পাইথনটা অ্যাড করে দিবনি, বাট যারা এআই স্টুডেন্ট তারা তো স্কুলে অলরেডি ওগুলো পেয়ে গেছেন। পাইছি দাদা, মানে আমি আসলে বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন, অথবা স্কুলেও দেখতে পারেন। স্কুলেও অ্যাক্সেস। প্রথম 3টা চ্যাপ্টার দেখবো তো আজকে। প্রথম 3টা চ্যাপ্টার এই সপ্তাহে দেখেন, তারপরের সপ্তাহে এনএটেন দেখবেন, তারপরের সপ্তাহে পাইথন দেখবেন। ওকে। আর এগুলা সবচেয়ে আপডেটেড। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ তো আরো আপডেট আসছে, তাই না? এগুলো কনসেপচুয়াল না, এগুলো আপডেটেড কিছু না, এগুলো কনসেপচুয়াল, মানে আইডিয়া নিয়ে নিজের মতো করে বানানো। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি দেখেন, একটা কনসেপ্ট তো চেঞ্জ হয় না, টুল আপডেট হয়, তাই না? এগুলো সব কনসেপচুয়াল আইডিয়া। বলেন। হ্যাঁ দাদা, বঙ্গের অনেক কোর্স আমি মানে ভিডিও দেখতে পাচ্ছি না, মানে আগে অ্যাক্সেস ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আমাকে মানে ইমেলটা দিন, আমি একটু চেক দিবনি। ইমেলটা দিন, চেক দিয়ে আমি যেগুলো না অ্যাক্সেস দিয়ে দিব। যেগুলো নাই ওইগুলো মনে হয় স্কুলে আছে ভাই। দাদা আমাকে আমি বলছিল দেখে বলতে পারবো, আমাকে বলে দিন। ওকে সবাই, গুড নাইট। যার ডিমান্ড গুলো আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানাতে পারেন, আমি ডেফিনেটলি কভার করবো। অনেকটা সময় আমি প্রিপারেশন নিয়ে রাখবো। থ্যাংক ইউ গাইস। আমি ভিডিওটা রাতে অ্যাড করে দিব, যারা আগে জয়েন করতে পারেনি দেখে নিন। ওকে, গুড নাইট, বাই বাই। বাই।